আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, কেমন আছো সবাই? আজকে তোমাদের পরীক্ষা আইসিটি শেষ হলো। আমাদের যে কমন সাবজেক্টগুলো বাংলা, ইংরেজি, আইসিটি, এই তিনটা পরীক্ষা শেষ হয়ে এখন আমরা গ্রুপ সাবজেক্টের দিকে যাচ্ছি। তবে আইসিটি পরীক্ষা ঢাকা বোর্ড সহ কিছু বোর্ডে যতটুকু জানা যাচ্ছে তোমাদের কাছ থেকে যে তুলনামূলকভাবে একটু কঠিন হয়েছে। অর্থাৎ বিগত সালগুলোতে যে প্রশ্ন প্যাটার্ন ফলো করা হয়েছে সেখান থেকে বোর্ড হয়তো কিছুটা সরে আসছে। যেমন থিওরি প্রশ্ন যেগুলো আছে সেই তুলনায় ম্যাথমেটিক্যাল প্রশ্ন বেশি আছে। যেমন সিকিউতে মনে হয় প্রায় 6টা প্রশ্ন আসছে ম্যাথমেটিক্যাল আর 2টা প্রশ্ন আসছে থিওরিটিক্যাল, যেটা বিগত সালগুলোতে হয়তো দুইটা থাকে, সরি 4টা থাকে। যাই হোক, যেটা চলে গেছে গেছে। এখন আমরা সবাই মিলে চিন্তা করলে বা যাই করি না কেন, আমরা শুধু দোয়া করতে পারি। এর বাইরে যত প্রচেষ্টা করি না কেন, এই প্রচেষ্টা করার মাধ্যমে তোমাদের আইসিটি পরীক্ষা বা বিগত কোনো পরীক্ষার দুর্বলতাগুলো কাটা ওঠা সম্ভব না। কিন্তু আমাদের হাতে এই সুযোগটা আছে যে আমাদের সর্বোচ্চ প্রস্তুতির মাধ্যমে পরবর্তী যে পরীক্ষাগুলো আছে, বিশেষ করে এর পরের পরীক্ষায় ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলোর সর্বোচ্চ ভালো দিয়ে বিগত কোনো পরীক্ষা যদি একটুও খারাপ হয় সেটাকে আমরা কাটায় উঠতে পারি। যেমন হতে পারে যে কোনোটা আমার এ প্লাস মিস হয়ে এ হয়ে যাচ্ছে বা এমনকি এ মাইনাস হয়ে যাচ্ছে, আমরা কিন্তু সামনে পরীক্ষাগুলো ভালো করার মাধ্যমে এই জিনিসটাকে ওভারকাম করতে পারি। তো আজকে আমরা পদার্থ প্রথম পরীক্ষা আমাদের নিয়ে আমাদের ক্লাসটা ফাইনাল সাজেশন পদার্থবিজ্ঞান প্রথম পত্র। তো এই পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা হচ্ছে আজকে 7 তারিখ, ঠিক 2 দিন পর, অর্থাৎ 8-9 মাঝে গ্যাপ, 10 তারিখে হচ্ছে আমাদের ফিজিক্স ফার্স্ট পার্ট পরীক্ষা। আজকে আমরা একটা পূর্ণাঙ্গ ফার্স্ট পার্ট পরীক্ষা কি করতে চাচ্ছি আসলে আজকে আমরা এই ক্লাসটায় মাত্র 1.5 ঘন্টা মতো একটা ক্লাস হবে। সেই ক্লাসটা আমরা প্রথম করব হচ্ছে স্মৃতিচারণ। অর্থাৎ কি স্মৃতিচারণ করব? আমরা যে ক্লাসগুলো করে আসছি এইচএসসি পরীক্ষা, এইচএসসিতে ফার্স্ট পেপারের একটা বছর ধরে প্রায়, বা আমরা 2 বছরে একটা মাঝামাঝি সময়ে এই যে এই প্রথম পত্র পড়ছি, এই প্রথম পত্র যা যা পড়ে আসছি আজকে ক্লাসের মাধ্যমে সেইগুলোর কিছুটা স্মৃতিচারণ করব, যেগুলো হয়তো এই যে 3টা পরীক্ষা, যে ব্যস্ততা বা হচ্ছে পড়ার চাপ, এর মাধ্যমে আমরা ওই জিনিসগুলো ভুলে গেছি। সেই ভোলা জিনিসটাকে আমরা একটু স্মৃতিচারণ করব যে আসলে কি কি পড়ছিলাম আমরা। তার সাথে কি করব, গুরুত্বপূর্ণ টপিকগুলো আমাদের যে এই যে 7টা অধ্যায় আছে, শর্ট সিলেবাসে 7টা অধ্যায়, এই 7টা অধ্যায় কোন কোন টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং আমার বিশ্বাস আমরা আজকে ক্লাসের যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তোমরা মোটামুটি 90% বা 95% প্রশ্ন কমন পেতে পারো। তা সেক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর পাশাপাশি যে জিনিসগুলো আমরা পড়ে আসছি তার একটা স্মৃতিচারণ করব। আমরা 7টা অধ্যায় নিয়ে কথা বলবো, খুব কম সময় নিব প্রতিটা অধ্যায়ের জন্য। আমরা প্রথম অধ্যায়ে চলে যাই, ভেক্টর। অর্থাৎ আমাদের শর্ট সিলেবাসের ফার্স্ট অধ্যায়, অতীব গুরুত্বপূর্ণ ভেক্টর, যেখান থেকে বলা যায় প্রশ্নে একটা তো থাকবে, 2টাও আসতে পারে। গত সাল 2024-এ এখান থেকে 2টা প্রশ্ন আসছে ঢাকা বোর্ডে, এবং যে কোনো বোর্ডের জন্য এই ভেক্টর থেকে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা থেকে যাবে। ভেক্টর আমাদের দ্বিতীয় অধ্যায়। এবার ভেক্টরের মধ্যে প্রথম টপিক চলে আসছে নদী নৌকা। আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই টপিক থেকে হুবহু আমাদেরকে 2024 সালে প্রশ্ন আসছে, 2023 সালে প্রশ্ন আসছে, পরপর 2 বছর নদী নৌকা থেকে আমাদের ঢাকা বোর্ডে প্রশ্ন আসছে। তারপরও এবছরও আমাদের ঢাকা বোর্ডের জন্য নদী নৌকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেটা স্টার দিই, আমরা এটাকে অবশ্যই 4 স্টার দিয়ে রাখতে হবে। নদী নৌকা অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদের এবারের জন্য। এখন নদী নৌকা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, আমরা প্রতিটা স্লাইডে তোমাদের জন্য একটা ঘ রাখছি, অর্থাৎ একটা প্রশ্ন যে আসবে পূর্ণাঙ্গ একটা সেট। কখ তো যে কোনো জায়গা থেকে দিতে পারে, আমাদের ওই অধ্যায় হতে পারে, সংশ্লিষ্ট অধ্যায় বা যে কোনো অধ্যায় থেকে আসতে পারে। কখ তো প্রেডিক্ট করা কঠিন, কিন্তু আমরা ওই টপিকের ঘটাকে স্পেসিফিকভাবে লিখে দিছি যে কেমন প্রশ্ন আসতে পারে। যেমন এখানে দেখো, নদী নৌকা থেকে কেমন প্রশ্ন আসতে পারে। এখানে লেখা আছে লব্ধি বেগ নির্ণয় করো, কত বেগে অপর পারে পৌঁছাবে,
কত কোণে যাত্রা করেছিল, এগুলো গ নম্বর প্রশ্নে আসতে পারে। ঘয়ে আসতে পারে নির্দিষ্ট সময়ের মধ্যে বাস ধরতে পারবে কিনা, ক্লাসে উপস্থিত হতে পারবে না, কারোর সাথে সাক্ষাৎ করতে পারবে কিনা, বা কোন মাঝি আগে পৌঁছাবে। গতবার যে প্রশ্নটা দিছিল, আমরা একটু এটা নিয়ে আলোচনা করি। প্রশ্নগুলো কেমন, ধরো এই যে আমরা একটা জিনিস একটু ভালোভাবে খেয়াল রাখবো, এখান থেকে যাত্রা শুরু করে সাধারণভাবে, ধরো এই একটা অ্যাঙ্গেলে থিটা কোণে যাত্রা শুরু করছে ভি নট বেগে বা ভি বেগে, আর এটা হচ্ছে এদিকে স্রোত ইউ, এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে। হয়তো যাত্রা শুরু করছে ঠিক একটা বিন্দুতে চিন্তা করে, বি বিন্দুতে বা সি বিন্দু উদ্দেশ্যে যাত্রা শুরু করছে, আমরা এটাকে সি দিতে পারি, সি বিন্দুর উদ্দেশ্যে যাত্রা শুরু করছে। এর ঠিক অপর পরে একটা বিন্দু হচ্ছে বি। আর ধরো স্রোত থাকার কারণে ও তো আর সিতে পৌঁছায়নি, না পৌঁছায় ও পৌঁছাইছে ডি নামক একটা বিন্দুতে। এই ধরনের প্রশ্ন প্যাটার্নটা এমন থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কেমন কি ধরনের প্রশ্ন আসবে, দেখো এ বিন্দু থেকে সি এর দিকে যাত্রা শুরু করছে, কিন্তু সিতে না পৌঁছায় ডিতে পৌঁছাইছে। এখন এখান থেকে খুব কমন প্রশ্ন হচ্ছে, কালারটা চেঞ্জ করে দিই একটু, যে কত কোণে যাত্রা করলে সে ঠিক অপর বিন্দুতে পৌঁছাবে, সোজাসুজি অপর বিন্দুতে পৌঁছাবে। অর্থাৎ এ থেকে কত কোণে যাত্রা করলে সে বিতে পৌঁছাবে। সে তো এখন থিটা কোণে যাত্রা করছে এবং পৌঁছাইছে ডিতে, তাহলে কত কোণে যাত্রা করলে সে পৌঁছাবে বিতে। এই প্রশ্নগুলো আমরা মোটামুটি জানি, উত্তরগুলো পারি, কারণ বিতে পৌঁছাতে গেলে সে এমন একটা কোণে যাত্রা করবে, সেই কোণটা হচ্ছে আমাদের আলফা। আর এই কোণে যাত্রা শুরু করলে এই যে স্রোত আছে, এই স্রোত ওকে ঠেলে সোজা বিতে নিয়ে যাবে, এই যে সোজা বি। তাহলে এই সোজা বিতে যখন পৌঁছাবে, তাহলে এদের এই যে লব্ধিটা স্রোতের সাথে কত কোণ করছে, থিটা কোণ করছে। আমরা এখানে জানি tan থিটা ইকুয়াল টু লব্ধি কার সাথে কোণ করছে, স্রোতের সাথে কোণ করছে। স্রোতকে মুক্ত রাখলাম, বাকি আছে কে, নৌকা। তাহলে ভি সাইন আলফা প্লাস ভি কজ আলফা। যদি ঠিক অপর পারে পৌঁছায়, তাহলে এই যে থিটাটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে tan 90 দিব। tan 90 মানে কি, 1/0 বা ইনফিনিটি, এটাকে আমরা 1/0 দিতে পারি, দিয়ে লিখতে পারি ভি সাইন আলফা ভাগ ইউ প্লাস ভি কজ আলফা। কোনাকুনি গুণ করলাম, ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু 0। অতএব আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এই ধরনের যে প্রশ্নগুলো আছে আমরা খেয়াল রাখবো, যদি আমাদেরকে বলে যে ঠিক সোজাসুজি অপর পরে পৌঁছাতে, তাহলে আমি বুঝবো যে সেক্ষেত্রে থিটা 90 ডিগ্রি। আর যদি আমাকে বলে ন্যূনতম সময়ে নদী পার হতে, সোজাসুজি অপর পারে পৌঁছানো আর একটা কথা হচ্ছে ন্যূনতম দূরত্বে নদী পার হওয়া। যদি ন্যূনতম দূরত্ব বা সোজাসুজি অপর পারে পৌঁছানোর কথা বলে, তাহলে আমাদের সবসময় মনে রাখবা এখানে থিটাটা হবে 90 ডিগ্রি। থিটা মানে কি, লব্ধি স্রোতের সাথে যে কোণ উৎপন্ন করছে, এখানে যেহেতু স্রোত ধরছি। আর যদি বলে ন্যূনতম সময় মানে হচ্ছে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ সে যাত্রা শুরু করছে এদিকে, পৌঁছাইছে এরকম কোন জায়গায়। এই ধরনের প্রশ্নগুলো অনেকবার আসতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের আলফা 90 ডিগ্রি হবে। সেক্ষেত্রে সময় বের করতে গেলে আমরা এইভাবে বের করি, টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। আলফা এর মান 90 ডিগ্রি দিয়ে আমরা সময়টা বের করতে পারি, সেই সময়টাই হবে ন্যূনতম সময়। এবার আমাদেরকে যেমন এখানে বলছে কি, কোন মাঝে আগে পৌঁছাবে বা প্রতিযোগিতায় কে বিজয়ী হবে, এই ধরনের প্রশ্ন ক্ষেত্রে আমাদের এই যে আগের যে থিটাটা দিছে, এখান থেকে আমরা একটা লব্ধি বের করব। লব্ধি বের করে আমাদের যদি একটা নির্দিষ্ট বিন্দু থাকে কোথায় পৌঁছাবে, তো সেক্ষেত্রে লব্ধি বের করব এবং আমরা এখানে দূরত্ব দিয়ে আমরা সময়টা বের করে নিব, সোজাসুজি দূরত্ব দিয়ে। এই ধরনের প্রশ্ন আমাদের ক্ষেত্রে আসতে পারে। আমরা একটু পরের টপিকে চলে যাই, ডট ক্রস। এইখানে একটু দেখো, তোমাদের
ডট গুণফল এবং ক্রস গুণফল আমার কাছে এটাকে আমি এবারের জন্য ঢাকা বোর্ডের জন্য স্পেশালি 5 স্টার, কারণ পরপর দুইবার যেহেতু নদী নৌকা চলে আসছে, সেক্ষেত্রে যদি দুইটা প্রশ্ন আসে এই ভেক্টর থেকে, তাহলে একটা নদী নৌকা আসতে পারে, আরেকটা ডট গুণফল ক্রস গুণফল থেকে আসতে পারে। আর এক্ষেত্রে যদি একটা প্রশ্ন আসে, এই জায়গায় ডট গুণফল ক্রস গুণফল থেকে আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আমরা এই যে সম্ভাব্য প্রশ্ন, এটা একটু আমরা এখানে খেয়াল করি। ডট গুণফলের মাধ্যমে আমরা কি কি বের করতে পারি? দেখো, ডট গুণফলে আমরা প্রথমে বের করি লম্ব বিক্ষেপ, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করা, এবং অক্ষের সাথে তলের সাথে কত কোণ উৎপন্ন করে ভেক্টরটির সমান্তরাল একক ভেক্টর। আমরা একটু খেয়াল করি, তোমাদেরকে ক্লিয়ার করে দিই। যদি ধরো লম্ব বিক্ষেপ নির্ণয় করা, আমরা জানি ডট গুণফল এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। তা এখন এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, এখানে আমাকে প্রথম প্রশ্ন আসতে পারে লম্ব বিক্ষেপ। লম্ব বিক্ষেপের ক্ষেত্রে আমাকে যদি বলে বি এর উপর লম্ব বিক্ষেপ, একটা ভেক্টর বি দিছে, একটা ভেক্টর এ দিয়ে দিছে, যদি বলে বি এর উপর লম্ব বিক্ষেপ, তাহলে আমরা জাস্ট ডট গুণফলকে বি এর মান দ্বারা ভাগ করব, অর্থাৎ বি এর উপর লম্ব বিক্ষেপ অর্থাৎ এ কস থিটা। তাহলে এ কস থিটা ইকুয়াল টু কি? এ ডট বি ভাগ বি। অর্থাৎ আমাকে যার উপর লম্ব বিক্ষেপ বলবে, আমরা তার মান দিয়ে ভাগ করব। ডট গুণফলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে লম্ব বিক্ষেপ। তাহলে এখানে যার উপর লম্ব বিক্ষেপ বলবে তার মান দ্বারা ভাগ করব। হয় এটা হবে এ ডট বি ভাগ বি, আর না হয় হবে এ ডট বি ভাগ এ। যদি বলে এ এর উপর লম্ব বিক্ষেপ, তাহলে এটা হবে। যদি বলে বি এর উপর লম্ব বিক্ষেপ, তাহলে এটা হবে। এটা গ নম্বর প্রশ্নে আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুবই মাত্র 2 বা 3 লাইনে আমরা এই 3 মার্ক পেয়ে যেতে পারি। জাস্ট ডট গুণফল করব, আমরা মনে হয় ডট গুণফল করতে পারি দিদি, আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে, ডট গুণফল করে উপরে দিব আর নিচে জাস্ট মান দ্বারা ভাগ করব। কার মান দ্বারা? যার উপর লম্ব বিক্ষেপ তার মান দ্বারা ভাগ। এর মাধ্যমে আমাদের লম্ব বিক্ষেপ শেষ। এরপরে আসতে পারে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয়। এটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয়, এটা মধ্যবর্তী কোণ হতে পারে যে এ এবং বি দুইটা ভেক্টর দিয়ে দিছে, তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় হতে পারে একটা ভেক্টর দিছে, বলছে অক্ষের সাথে কোণ নির্ণয় করো বা তলের সাথে কোণ নির্ণয় করো। অক্ষের সাথে কোণ নির্ণয় করো বা তলের সাথে কোণ নির্ণয় করো। এক্ষেত্রে আমরা যদি অক্ষের সাথে কোণ নির্ণয় করা এবং তলের সাথে কোণ, আমরা এমনি তো কোণটা বুঝতে পারতেছি, যেহেতু এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, অতএব থিটা ইকুয়াল টু কজ ইনভার্স এ ডট বি ভাগ এ বি। এটা তো নর্মাল কোণ। আমাদের এখন আসতে পারে এক্স ওয়াই জেড যে কোনো একটা অক্ষের সাথে কোণ বা তলের সাথে কোণ। সাউন্ড প্রবলেম, এখনো কি প্রবলেম হচ্ছে? আমরা মনে হয় ক্লিয়ার করার চেষ্টা করতেছি, তোমরা কানেক্ট থাকো। এখন এই জায়গাটায় যদি বলে অক্ষের সাথে কোণ, তোরা একটা ভেক্টর দিয়ে দিল, হ্যাঁ খেয়াল করো, ধরো একটা ভেক্টর দিল এ ভেক্টর, এ ইকুয়াল টু 2i - 2j
প্লাস কে। আমাকে প্রশ্ন বললো এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে। তাহলে এক্স অক্ষের সাথে কোণ মানে আমি শুধু এক্স অক্ষ বরাবর আই ভেক্টরের সাথে ডট গুণফল করব। যদি আমাকে বলে ওয়াই অক্ষের সাথে কোণ, তাহলে আমরা শুধুমাত্র ওয়াই এর অক্ষের দিকে একক ভেক্টর জে এর সাথে ডট গুণফল করব। যদি বলে কে মানে জেড অক্ষের সাথে কোণ, তাহলে জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে আমরা শুধু কে এর সাথে ডট গুণফল করব। আমি তোমাদেরকে একটা করে দেখাই। ধরো এক্স অক্ষের সাথে কোণ নির্ণয় করতেছি আমরা, এক্স অক্ষের সাথে কোণ, তাহলে এ ডট আই। এক্স অক্ষের সাথে কোণ বললো, এজন্য এক্স অক্ষ বরাবর একক ভেক্টর নিলাম। এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, অর্থাৎ এ এর মান আই এর মান একক ভেক্টরের মান 1 ইনটু কস থিটা। তাহলে এবার এ ভেক্টরের সাথে আই ডট গুণ করলে কত হয়, যেই 2 ছিল 2 থেকে যাবে, ইকুয়াল টু এ এর মান কত, রুট ওভার 2a স্কয়ার প্লাস মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার ইনটু কস থিটা। তাহলে আমরা এইটা মান আসতেছে 9/3, অর্থাৎ থিটা ইকুয়াল টু কজ ইনভার্স 2/3। তাহলে এখানে এই যে 2, এই 2টা কি, এই 2টা আলটিমেটলি দেখো এক্স অক্ষের মানে এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর তার সহগ, দেখো 2। তার মানে এই 2টা হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টরের সহগ। লাল কালারটা কি চেঞ্জ করবো, হলুদ কোনো কিছু দিলে স্পষ্ট হবে? এখন এইখানে অর্থাৎ এটাকে আমরা এইভাবে বলতে পারি, অক্ষের সাথে কোণ থিটা ইকুয়াল টু কজ ইনভার্স এক্স ভাগ এ, অর্থাৎ এক্স হচ্ছে এক্স অক্ষের সাথে কোণ, এই জন্য এক্স অক্ষ বরাবর একক ভেক্টরের সহগ এক্স হচ্ছে 2, তাহলে এখানে 2, এর মান হচ্ছে 3, 2/3 কজ ইনভার্স 2/3। যদি হয় ওয়াই অক্ষের সাথে কোণ, তাহলে থিটা ইকুয়াল টু কজ ইনভার্স এ ওয়াই কত, এ ওয়াই হচ্ছে -2, তাহলে -2 ভাগ এ এর মান 3। এভাবে করব আমরা। যদি বলে জেড অক্ষের সাথে কোণ, তাহলে আমরা ওইখানে জেড এর জেড অক্ষ বরাবর একক ভেক্টরের সাথে যে সহগ আছে 1, উপরে 1 হবে, নিচে 3 হবে। এই হচ্ছে অক্ষের সাথে কোণ। যদি তল বলে, এটা একটু খেয়াল করো, তলের সাথে কোণ, যদি তলের সাথে কোণ বলে, এক্ষেত্রে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তলের সাথে কোণ বললে, যদি আমাকে তলটা বলে হচ্ছে এমন যে এক্স ওয়াই তলের সাথে কোণ, কিসের সাথে কোণ, এক্স ওয়াই তলের সাথে কোণ, এক্স এবং ওয়াই তলের সাথে কোণ। এক্স ওয়াই তলের সাথে বললে আমাকে যে ভেক্টরটা দিবে, ওই ভেক্টরটা এক্স অক্ষ এবং ওয়াই নিতে হবে তাদের সহগ সহ। একটু খেয়াল করি, হ্যাঁ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর নিতে হবে তাদের সহগ সহ। অর্থাৎ এখন আমি যে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা দিব, সেখানে এ তো আগেই আমরা লিখে দিছি 2i - 2j প্লাস কে, এর সাথে বি কি হবে, বিটা হবে এ ডট এক্স ওয়াই তলের সাথে কোণ, অর্থাৎ এক্স অক্ষের একক ভেক্টর সাথে সহগ, অর্থাৎ 2i, ওয়াই অক্ষের একক ভেক্টর সাথে সহগ -2j। এই হচ্ছে এ ডট বি। এখন এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, তাহলে এ এর মান, বি এর মান, বি এর মান হচ্ছে কি রুট ওভার 2a স্কয়ার প্লাস -2 হোল স্কয়ার ইনটু কস থিটা। এখন এ ডট বি এটাকে করলে 2 এর সাথে 2, 4, -2 তাহলে +2 প্লাস 4 ইকুয়াল টু এ এর মান হচ্ছে 3 ইনটু রুট ওভার 8 কস থিটা। এখান থেকে যে থিটা আসলো, এটা হচ্ছে আমাদের জন্য অ্যান্সার। সাউন্ড কি এখন ক্লিয়ার আছে? তোমরা যদি সমস্যা ঠিক হয় তাহলে জানাবে। হ্যাঁ, যেটা আমরা দেখতেছিলাম, তাহলে ডট গুণফল দিয়ে আমাদের প্রশ্ন আসলে এই ধরনের প্রশ্ন আসবে। দুইটা প্রশ্ন, একটা হচ্ছে 9 মধ্যবর্তী কোণ নির্ণয়, আর না হয় লম্ব বিক্ষেপ নির্ণয়।
আর এর বাইরে আছে কি আছে, ভেক্টরটির সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। এই যেগুলো কিন্তু সব গ নম্বরের প্রশ্ন আমরা বলতেছি। সমান্তরাল একক ভেক্টর, আমরা জানি সমান্তরাল একক ভেক্টর যদি আমাদেরকে দুইটা ভেক্টর দিয়ে দেয় এ এবং বি, যদি আমাদেরকে দুইটা ভেক্টর দিয়ে দেয় এ এবং বি, তাহলে সমান্তরাল একক ভেক্টর আমরা যদি এটাকে ইটা দ্বারা প্রকাশ করি, একক ভেক্টর ইকুয়াল টু এ প্লাস বি ভাগ এ প্লাস বি এর মান। তার সমান্তরাল একক ভেক্টর দিলে খুবই সিম্পল, যার দুইটা যোগ করে দিব, যোগ করে তার মান দ্বারা ভাগ করব। দুইটা ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর অর্থাৎ দুইটা ভেক্টর যোগ করে মান দ্বারা ভাগ। ঘ নম্বর প্রশ্ন, ডট গুণফল ক্রস গুণফল আসলে ঘ নম্বরে কেমন প্রশ্ন আসতে পারে। আমরা আগের যে প্রশ্নটা দেখলাম এটা দেখলাম হচ্ছে আমরা গ নম্বরের জন্য অর্থাৎ 3 মার্কের প্রশ্ন। এখন আমরা ঘ নম্বরের কিছু নমুনা প্রশ্ন বা কেমন প্রশ্ন আসতে পারে এটা নিয়ে একটু আলোচনা করি। ঘ নম্বর হচ্ছে 4 মার্কের প্রশ্ন। আমাদের তিনটি একই সমতলে অবস্থিত কিনা, ভেক্টর তিনটি, অর্থাৎ তিনটা ভেক্টর দিয়ে দিবে একই সমতলে অবস্থিত কিনা। আবার দিতে পারে ভেক্টর দ্বয়ের লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো, অর্থাৎ এগুলো সবই কিন্তু আমাদের ক্রস গুণফলের টপিক। এবং ত্রিভুজ বা সামান্তরিকে ক্ষেত্রফল হলে নির্ণয় করো কি। তা আমরা ক্রস গুণফল দিয়ে আমরা কি কি বের করতে পারি। প্রথমে বের করতে পারি তার লম্ব একক ভেক্টর। ধরো একটা এই লম্ব একক ভেক্টরটা কি, এ ক্রস বি তার মান দ্বারা ভাগ। একটা প্লাস মাইনাস দিতে পারি, কারণ হচ্ছে উপরের দিকে লম্ব হতে পারে, নিচের দিকে লম্ব হতে পারে। এখন খেয়াল করো, তাহলে আমরা ক্রস গুণফল দিয়ে আমরা বের করতে পারি লম্ব দিক একক ভেক্টর। এটা হতে পারে, বলতে পারে লম্ব দিক একক ভেক্টর, বলতে পারে উলম্ব একক ভেক্টর, যে কোনো কিছু আসতে পারে। কিন্তু এই লম্ব কথা থাকলে এবং একক ভেক্টর কথা থাকা অর্থাৎ তুমি এই সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে। এখন আমাকে যদি বলে ত্রিভুজের ক্ষেত্রফল বা সামান্তরিকের ক্ষেত্রফল বা বর্গের ক্ষেত্রফল বা রম্বসের ক্ষেত্রফল, আমরা জানি বর্গ এবং রম্বস এগুলো এক ধরনের সামান্তরিক। তো সামান্তরিক বা যে কোনো ধরনের সামান্তরিক বর্গ বা রম্বস বললে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এ ক্রস বি তার মান, যদি আমাকে বাহু দিয়ে দেয়। আর যদি আমাকে কর্ণ দিয়ে দেয় তার ক্ষেত্রফল হচ্ছে হাফ এ ক্রস বি। অর্থাৎ আমাদের এই যত প্রশ্ন আছে এই প্রশ্নে আমার কাজ হচ্ছে প্রথমে এ ক্রস বি অর্থাৎ দুইটা ভেক্টরের ক্রস গুণফলটা বের করতে হবে। তারপর যদি আমাকে দেখতে হবে যে আমাদের এটাকে কি বলছে, বাহু। বাহু হলে শুধু ওদের ক্রস গুণফলের মানই হচ্ছে ক্ষেত্রফল। যদি বলে কর্ণ তাহলে হাফ ইন্টু ক্রস গুণফলের মানই হচ্ছে ক্ষেত্রফল। যদি বলে ত্রিভুজ তাহলে ত্রিভুজের ক্ষেত্র এই সূত্র। ত্রিভুজ, তাহলে ত্রিভুজ হোক আর হচ্ছে সামান্তরিকে কর্ণ হোক, সূত্র হচ্ছে হাফ ইন্টু এ ক্রস বি। আর যদি হয় এমন যে বাহু বলে দিছে তাহলে শুধু এ ক্রস বি। এবার আমাদের যদি বলে তিনটি ভেক্টর একই সমতলে কিনা, আমি জাস্ট এর একটা নির্ণয় করব। ধরো আমাকে ভেক্টর বললো 2i মাইনাস 2j প্লাস কে, তাহলে এই দেদের সহগ নিব 2 মাইনাস 2 1। আরেকটা যদি বলে 3i প্লাস জে মাইনাস কে, আরেকটা ভেক্টর বললো ধরো i প্লাস 2j মাইনাস কে। এবার আমি এইটা নির্ণয় করব। এইটা নির্ণয় করার ফলে আমি যদি শূন্য পাই তাহলে এটা একই সমতলে অবস্থিত, অর্থাৎ এইটা বের করতেছি আমরা আয়তন। আয়তন যদি শূন্য হয় তাহলে একই সমতলে, যদি শূন্য না হয় তাহলে অন্য সমতলে অবস্থিত। এই প্রশ্নগুলো আমরা একটু খেয়াল রাখবো। এর বাইরে আছে হচ্ছে ছাতা বৃষ্টির ম্যাথ। যদি বৃষ্টি থেকে, আমার কাছে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না ঢাকা বোর্ডের জন্য, তারপরে বৃষ্টি থেকে আসতে পারে। যদি আসে তাহলে হচ্ছে কত বেগে বৃষ্টি পড়বে। অত্যন্ত সহজ প্রশ্ন গ নম্বরের জন্য। আমাদের মনে আছে হয় ওই যে আমরা ট্যান থিটা ইকুয়াল টু এইভাবে শিখছিলাম, ট্যান থিটা ইকুয়াল টু আমি ভাগ বৃষ্টি, অর্থাৎ আমার বেগ ভাগ বৃষ্টির বেগ। এইভাবে আমরা শিখছিলাম এটা মূলত আপেক্ষিক বেগ থেকে আসছে, কিন্তু আমরা যেহেতু এখন সংক্ষেপে বলে যাচ্ছি, একটু স্মৃতিচারণ করতেছি কি শিখছিলাম, যার কারণে আমরা সহজটাই বলতেছি।
ট্যান থিটা ইকুয়াল টু আমি বাই বৃষ্টি। আমি হতে পারে যে আমি দৌড়াচ্ছি, হতে পারে আমি গাড়িতে আছি, হতে পারে আমি সাইকেল চালাচ্ছি, যেটাই হোক উপরে আমার বেগ, নিচে বৃষ্টির বেগ। এর মাধ্যমে যে থিটা হবে এত কোণে বৃষ্টি পড়বে, বা যদি আমাকে বলে এত কত বেগে বৃষ্টি পড়তে দেখবো, যে বৃষ্টির বেগ ভি ইকুয়াল টু রুট ওভার আমি স্কোয়ার প্লাস বৃষ্টি স্কোয়ার। অর্থাৎ যদি আমার বেগ হয় 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বৃষ্টির বেগ হয় 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এইটার লব্ধি বেগ হবে আমার বেগের স্কোয়ার প্লাস বৃষ্টির বেগের স্কোয়ার ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের বৃষ্টির থেকে ম্যাথ আসতে পারে। এর বাইরে আসতে পারে যদি বাতাস প্রবাহিত হয়। বাতাস প্রবাহিত হলে সূত্রটা কেমন হয়ে যায় একটু খেয়াল করো। সূত্রটা এমন হবে যে থিটা ইকুয়াল টু, মনে আছে তোমাদের হয়তো, ট্যান ইনভার্স আমি প্লাস মাইনাস বাতাস ভাগ বৃষ্টি। অর্থাৎ আমার বেগ প্লাস মাইনাস বাতাসের বেগ ভাগ বৃষ্টি। এখন এই প্লাস কখন দিব? যখন বিপরীত দিক। মাইনাস কখন দিব? যখন একই দিক। ভেক্টরটা একটা বড় একটা অধ্যায়, অনেকগুলো টপিক, আমাদের শেষ করতেও সময় লাগবে। লাস্ট টপিক ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাস থেকে এটাও 2 স্টার আসার সম্ভাবনা কম। আমার কাছে মনে হচ্ছে আমাদের এবার ডট গুণফল ক্রস গুণফল থেকে যে জিনিসগুলো দেখালাম এখান থেকে চলে আসতে পারে, আর না হয় নদী নৌকা থেকে চলে আসতে পারে। এর বাইরে এই জায়গাগুলো থেকে আসার সম্ভাবনা কম। তারপরও ভেক্টরটির গ্রেডিয়েন্ট বা ডাইভারজেন্স নির্ণয় করো। আমরা জানি গ্রেডিয়েন্ট হচ্ছে এই যে একটা স্কেলার ক্ষেত্র, ধরলাম একটা ক্ষেত্র ফাই, ফাই ইকুয়াল টু 3x স্কোয়ার ওয়াই। এই ফাই স্কেলার ক্ষেত্রের সাথে আমি জাস্ট ন্যাবলা অপারেটর ডট গুণফল করতে হবে বা গুণ করতে হবে। এইটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট। অর্থাৎ কোনো স্কেলারকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করা হয় কার মাধ্যমে? গ্রেডিয়েন্টের মাধ্যমে। কোনো ভেক্টর ক্ষেত্রকে স্কেলারে রূপান্তর করা হয় কার মাধ্যমে? ডাইভারজেন্সের মাধ্যমে। কারণ এখন যদি আমি বলি একটা আমার ক্ষেত্র হচ্ছে এ, এর ডাইভারজেন্স হচ্ছে ন্যাবলা ডট এ। আমরা জানি ডট গুণফল করলে তার সেই মানটা স্কেলার হয়ে যায়। তাহলে কোনো ভেক্টরকে ডাইভারজেন্স করলে স্কেলারে রূপান্তর হয়, আর কোনো স্কেলারকে গ্রেডিয়েন্ট করলে ভেক্টরে রূপান্তর হয়। এই জিনিসটা আসতে পারে গ নম্বরে। ঘয়ে আসতে পারে ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল কিনা, ঘূর্ণনশীল, অঘূর্ণনশীল, সংরক্ষিত। এই যে সলিনয়েডাল মানে হচ্ছে আমার এই ডাইভারজেন্সের মান যদি 0 হয়, হ্যাঁ, যদি আমার ডাইভারজেন্সের মানটা 0 হয় তাহলে হচ্ছে ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল। যদি ডাইভারজেন্সের মান পজিটিভ হয় তাহলে এই ক্ষেত্রটি সম্প্রসারণশীল, বাড়তেছে। তা কোনো কিছু বাড়তেছে মানে তার আয়তন বেড়ে যাচ্ছে বা ক্ষেত্রফল বেড়ে যাচ্ছে, তার মানে তার ঘনত্ব কমে যাচ্ছে। আর যদি ডাইভারজেন্স ঋণাত্মক হয় তার মানে এটা কনভার্স করতেছে, সংকুচিত হচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের ঘনত্ব কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, আয়তনটা কমে যাচ্ছে। আর এই যে সলিনয়েডাল কখন হবে? যখন হচ্ছে 0 হবে, তখন বাড়তেছেও না কমতেছেও না। ঘূর্ণনশীল কখন হচ্ছে? ঘূর্ণনশীল এবং অঘূর্ণনশীল বা সংরক্ষিত থাকতেছে বা অসংরক্ষিত থাকতেছে, এই ব্যাপারটা নির্ভর করে কার্লের উপর। অর্থাৎ ন্যাবলা ক্রস এ। একটা ভেক্টর ক্ষেত্র আরেকটা ভেক্টর ক্ষেত্রে রূপান্তর হবে কখন? যখন দুইটা ভেক্টরকে আমি ক্রস গুণফল করব। এই আমরা একটু বলি, গ্রেডিয়েন্ট হচ্ছে স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করে, ডাইভারজেন্স হচ্ছে ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করে, কার্ল হচ্ছে ভেক্টর ক্ষেত্র ভেক্টর ক্ষেত্রই থেকে যায় কার্লের মাধ্যমে। এখন কার্লের মান যদি 0 হয়, অর্থাৎ এই ক্ষেত্রটা ঘূর্ণনশীল না, অঘূর্ণনশীল। 0 হওয়া অর্থাৎ যে কোনো মান আসতে পারে, -2j, -5j, এগুলো কোনো কিছু না। 0 হওয়া মানে হচ্ছে শুধু 0 হবে, একেবারে 0। i j k কিছুই থাকবে না, জাস্ট 0, অর্থাৎ একটা নাল ভেক্টর। তো এই 0 হলে এই ক্ষেত্রটি অঘূর্ণনশীল, অর্থাৎ ঘুরতেছে না।
তা যে জিনিসটা ঘুরতেছে না তার মানে এটা ঠিক আছে, সংরক্ষিত আছে। অর্থাৎ অঘূর্ণনশীল যা সংরক্ষণশীল বা সংরক্ষিত হওয়া একই কথা। আর যদি এটা শূন্য না হয় অন্য যে কোনো কিছু হয়, অর্থাৎ -2j 2i বা -5j +2k যেমনই মান আসুক না কেন, কোনো মান যদি এসে থাকে অর্থাৎ তার কোনো মান আছে, মান থাকা মানেই সেটা ঘূর্ণনশীল। যে জিনিসটা ঘুরতেছে তার মানে এটা সংরক্ষিত থাকতেছে না, অর্থাৎ এটা অসংরক্ষণশীল। তাহলে যেটা ঘূর্ণনশীল সেটা অসংরক্ষণশীল, আর যেটা অঘূর্ণনশীল সেটা সংরক্ষণশীল। আর অঘূর্ণনশীল হবে কখন? যখন এর মান শূন্য হয়। আর ঘূর্ণনশীল কখন হবে? যখন এর মান অশূন্য হয়। কামরুল ইসলাম রিফাত, আলহামদুলিল্লাহ, কেমন আছো? আমরা এখন চলে যাই 1.4 অর্থাৎ আমাদের নিউটনিয়ান বলবিদ্যা। অত্যন্ত আরেকটা বড় অধ্যায় আমাদের ফার্স্ট পেপারে। এই প্রথম দুটো অধ্যায় 2 এবং 4 সব থেকে বড় অধ্যায়, ভেক্টর এবং নিউটনিয়ান বলবিদ্যা। এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে আমরা একটু সংক্ষেপে আলোচনা করি। সম্ভাব্য প্রশ্ন, দেখো এই টপিকটা হচ্ছে জড়তার ভ্রামক। আমাদের গত বছর ব্যাংকিং থেকে প্রশ্ন আসছে, অর্থাৎ এবছর জড়তার ভ্রামক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম্পারেটিভলি বেশি। জড়তার ভ্রামক থেকে প্রশ্ন আসলে কেমন আসতে পারে? কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, বা হচ্ছে চক্রগতি ব্যাসার্ধ নির্ণয় করো। ওই যে চক্রগতি ব্যাসার্ধ কি মনে আছে? I = mk²। এই কে হচ্ছে চক্রগতি ব্যাসার্ধ, k √i/m। চক্রগতি ব্যাসার্ধ কাকে বলে? যদি ওই যে ঘূর্ণন, এই যে বস্তুটা সম্পূর্ণ ভর যদি একটা বিন্দুতে ক্রিয়াশীল ধরা হয়, তাহলে ওই বিন্দু থেকে ঘূর্ণন অক্ষের দূরত্বকে বলা হয় হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। এই চক্রগতির ব্যাসার্ধকে আমরা কে দ্বারা প্রকাশ করি, অর্থাৎ রেডিয়াস অফ জাইরেশন বলে একে। এই রেডিয়াস অফ জাইরেশন কে এর মান বের করতে আসতে পারে। জড়তার ভ্রামক আসতে পারে, বিভিন্ন ধরনের বস্তুর জড়তার ভ্রামক হতে পারে। বস্তুর আকৃতি চুরির মতো, হতে পারে বস্তুর আকৃতি চাকতির মতো, দণ্ডের মতো, স্ফেরিক্যাল গোলাকার, যে কোনো কিছু আসতে পারে। সেক্ষেত্রে আমাদের জড়তার ভ্রামক নির্ণয় আসতে পারে। বা টর্ক আসতে পারে। টর্ক কি? টাও = R×F, এটা আসতে পারে টর্ক। এখন ঘতে এগুলো কি আসতে পারে? যে কোন অক্ষের সাপেক্ষে বস্তুটাকে ঘোরানো বা থামানো সহজ হবে বা কঠিন হবে। দেখো, যার জড়তার ভ্রামক যত বেশি তাকে থামানো তত কঠিন, যার জড়তার ভ্রামক যত কম তাকে থামানো তত সহজ। অর্থাৎ এইটাও জড়তার ভ্রামক সংক্রান্তই ঘ নম্বরে আসতে পারে, যে আসলে এই বস্তুটার জড়তার ভ্রামক কেমন হবে। মানে এটা প্রশ্ন কেমন আসতে পারে? ধরো একটা বস্তু দিল এমন, একটা সিলিন্ডার। এই সিলিন্ডারটার যদি এই বরাবর অক্ষ হয় তাহলে তার থামাতে কষ্ট বেশি হবে, নাকি এই বরাবর অক্ষ হলে বেশি হবে, নাকি এই দূরে অক্ষ হলে বেশি হবে? এই কম্প্যারিজনে প্রশ্ন আসতে পারে যে অক্ষটা বিভিন্ন জায়গায় থাকলে তাহলে আমাদের কোনভাবে ঘোরালে আমার থামানো সহজ হবে বা কঠিন হবে। অর্থাৎ এক্ষেত্রে আমাকে জড়তার ভ্রামক বের করতে হবে। বের করার পর যেটার জড়তার ভ্রামক কম সেটাকে থামানো সহজ, যেটার জড়তার ভ্রামক বেশি তাকে থামানো কঠিন। তারপরে দণ্ডটিকে যদি চাকতিতে রূপান্তর করা হয়, আমরা জানি দণ্ডের ক্ষেত্রে জড়তার ভ্রামকের সূত্র কি, এমন I = ml²/3 যদি 500 বরাবর অক্ষ হয়। চাকতির ক্ষেত্রে I = mr²/2। এই যে জড়তার ভ্রামক চেঞ্জ হয়ে গেছে, তাই চেঞ্জ হয়ে যাওয়ার কারণে তার কেমন পরিবর্তন হয়েছে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তোমাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো। এখান থেকে আমরা আসলে টপিকগুলো নিয়ে একটু ভাষা আলোচনা করতেছি। আমরা তো কোনো টপিককে ডিটেলসে দেওয়া এখন সুযোগ নেই, আমরা অধ্যায়গুলো বিস্তারিত বলে যাচ্ছি যে আসলে কোন টপিকে কেমন কি আছে। এইটা
দেখো এবার হচ্ছে কি, আনুভূমিক বা উলম্ব তলে সুতার টান, কেন্দ্রমুখী বল, কেন্দ্রবিমুখী বল বা সুতার টান কোথায় বেশি হবে, এই জিনিসগুলো নিয়ে এখানে আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি। ধরো এই একটা বস্তু ঘুরতেছে, ঘুরলে এখান থেকে একটা সুতা দ্বারা বস্তুটাকে আমরা ঘোরাচ্ছি। আমরা যদি এই বস্তুটাকে তিনটা পয়েন্ট ধরি, ধরো একটা এ বিন্দু, একটা বি বিন্দু, একটা সি বিন্দু, একটা ডি বিন্দু, এমন হয়, তাহলে আসলে এর কোথায় টান কেমন, এই ধরনের প্রশ্ন আসতে পারে। আমরা যদি একটু বের করার চেষ্টা করি, খেয়াল করো, এই যে চারটা বিন্দুতে আছে, যখন আমি এ বিন্দুতে আসি তাহলে আমার এখান থেকে সোজা এমজি কাজ করতেছে নিচে বরাবর, এমজি তো কখনো বাঁকা কাজ করতে পারে না। ডি বিন্দুতেও সোজা এমজি কাজ করতেছে নিচে বরাবর, সি বিন্দুতেও সোজা এমজি কাজ করতেছে নিচু বরাবর, বি বিন্দুতেও সোজা এমজি কাজ করতেছে নিচু বরাবর। আর এই যে আমরা ঘোরাচ্ছি, এই ঘোরার কারণে ঠিক তার বিপরীত দিকে কেন্দ্রীয় বিমুখী বল কাজ করতেছে। কেন্দ্রীয় বিমুখী বল কিভাবে বিপরীত দিকে কাজ করতেছে, এই যে এটার এই দিক বরাবর এম ভি স্কোয়ার বাই আর, এটার এই বিপরীত দিক বরাবর এম ভি স্কোয়ার বাই আর, এটার এই বিপরীত দিক বরাবর এম ভি স্কোয়ার বাই আর, এটার এই বিপরীত দিক বরাবর এম ভি স্কোয়ার বাই আর। আর সুতার টান তো আমি হাতে অনুভব করতেছি, তাহলে এই দিক বরাবর আমার টান বল, এদিক বরাবর আমার টান বল, এদিক বরাবর আমার টান বল, এদিক বরাবর আমার টান বল। এখন যদি আমি বলি এ বিন্দুতে সুতার টান কত, তাহলে এ বিন্দুতে উপরের দিকে একটা বল কাজ করতেছে টি, আর নিচের দিকে দুইটা বল এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি, অর্থাৎ এই নিচু বরাবর সব থেকে বেশি টান কাজ করে এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি। এখন ঠিক উপরের দিকে কি, এই যে বি বিন্দু, বি বিন্দুতে নিচের দিকে কয়টা বল কাজ করতেছে টি এবং এম জি, টি প্লাস এম জি, উপরের দিকে একটা বল এম ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ এক্ষেত্রে টি এর মান কত আসে, এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি। এই হচ্ছে আমার বি বিন্দুতে সুতার টান। এভাবে আমরা সিও বের করব, ডিও বের করব। তা এই ধরনের প্রশ্নগুলো আমাদেরকে আসতে পারে যে সর্বনিম্ন কত বেগে ঘোরালে উলম্ব থেকে পানি পড়বে না বা উলম্ব থেকে কোনো বস্তু নিচে পড়বে না। উলম্ব থেকে কোনো বস্তু নিচে না পড়া মানে এম ভি স্কোয়ার বাই আর আর এম জি সমান হয়ে দেওয়া, অর্থাৎ এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু এম জি হওয়া। এম এম কাটা, ভি ইকুয়াল টু রুট ওভার আর জি। এই হচ্ছে আমাদের উলম্ব তলে সুতার টান বা এই বিষয়টা। অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ব্যাংকিং। আমাদের গতবারও প্রশ্ন আসছে ব্যাংকিং থেকে যে ব্যাংকিং কোণ নির্ণয় করতে বলে আমাদের গ নম্বরে, বা রাস্তার প্রস্থ নয়, এটা হচ্ছে প্রস্থ, রাস্তার প্রস্থ বা রাস্তার উচ্চতা নির্ণয় করতে বলে, বা গাড়ির ভরবেগ বের করতে বলে। আমরা একটু বলে দিই, দেখো এই যে কেমন আসে ব্যাংকিং এ, আমাদের ব্যাংকিং কোণ ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, আর সাইন থিটা ইকুয়াল টু এইচ বাই ডি। আমরা এই দুইটা জিনিস একটু ভালোভাবে খেয়াল রাখবো। এই দুইটা সূত্র থেকেই আমরা পাইলে মানে এমন হতে পারে যে 7 মার্ক পেয়ে গেছি। কিভাবে, আমাকে গ নম্বরের প্রশ্ন বলতে পারে যে ব্যাংকিং কোণ কত, সেক্ষেত্রে বলতে পারে যে গাড়িটি সর্বোচ্চ এত বেগে বাঁক নিতে পারে, সেই বেগ বসায় দিব। এই আর হচ্ছে রাস্তার বাঁকের ব্যাসার্ধ, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এর মাধ্যমে আমরা থিটা বের করব, ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। বা আমাকে প্রশ্নে এমনও থাকতে পারে যে একটা রাস্তা আছে, যে রাস্তাটার ভিতরের প্রান্ত থেকে উপরের প্রান্তটা এই যে 0.5 মিটার উঁচু, আর রাস্তার যে এই যে প্রস্থ, এই প্রস্থ হচ্ছে সাপোজ 5 মিটার। তাহলে এক্ষেত্রে আমরা এই এইচ বলে দিছে 0.5 আর ডি বলে দিছে 5।
তাহলে এই এইচ এবং ডি দেওয়ার মাধ্যমে আমরা গ নম্বরে ব্যাংকিং কোণ বের করতে পারি। ঘ নম্বরে বলছে নিরাপদে বাঁক নিতে পারবে কিনা। আমাকে যদি অতিরিক্ত একটা বেগ দিয়ে বলে যে সাপোজ এই রাস্তায় 50 মিটার পার সেকেন্ড বেগে গাড়িটি নিরাপদে বাঁক নিতে পারবে কিনা, তাহলে আমরা দুইভাবে করতে পারি। এই ব্যাংকিং কোণ দিয়ে সর্বোচ্চ কত বেগে বাঁক নিতে পারে এই ভি এর মান বের করতে পারি। যদি আমাকে দেওয়া ভিটা এই ভি থেকে বেশি হয় তাহলে দুর্ঘটনায় কবলিত হবে, আর যদি এই ভিটা দেওয়া ভি থেকে বেশি হয়ে যায় তাহলে দুর্ঘটনায় হবে না। বা আমরা এটা এভাবেও করতে পারি, আমাকে যে বেগটা দিয়ে দিবে এখানে নিরাপদে বাঁকের জন্য, সাপোজ 50 মিটার পার সেকেন্ড বেগ দিয়ে দিলে আমরা এই সূত্রের মাধ্যমে 50 মিটার পার সেকেন্ড বসাই দিয়ে থিটা এর মানটা বের করতে পারি। যদি থিটা এর মানটা এর থেকে বেশি এসে যায় তাহলে দুর্ঘটনা হবে, যদি কম আসে দুর্ঘটনা হবে না। এই ধরনের প্রশ্ন আসতে পারে ব্যাংকিং থেকে, সাথে এই ব্যাংকিং এর মধ্যে ঘর্ষণ যুক্ত করে দিয়ে আসতে পারে। তোমরা এটা একটু খেয়াল রাখবা ভালোভাবে। কৌণিক গতি, কৌণিক বেগ বা কেন্দ্রমুখী সরণ, এই যে জায়গাগুলো আছে এগুলো একটু খেয়াল রাখবা। আমরা জানি কেন্দ্রমুখী ত্বরণ এ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর, বা কৌণিক বেগ এইখান থেকে কৌণিকের যে সূত্রগুলো ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি, বা এই যে থিটা ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার, এই ওমেগা বের করা বা থিটা বের করা, থিটা হচ্ছে কৌণিক সরণ, ওমেগা হচ্ছে কৌণিক বেগের শেষ মান অর্থাৎ শেষ কৌণিক বেগ, এগুলো জায়গা থেকে আমাদেরকে প্রশ্ন আসতে পারে। কৌণিক বেগ, আবার এখান থেকে রৈখিক বেগ নির্ণয় করে আসতে পারে। আমরা জানি ভি ইকুয়াল টু ওমেগা আর। এই কৌণিক এবং রৈখিকের সম্পর্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদের যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আসতে পারে, আমরা এই সম্পর্কটা ভালোভাবে শিখে নিব। এর বাইরে এই যে কতবার ঘুরবে পাখাটা, বা এত সময়ের আগে থামানো যাবে কিনা, এগুলো সব এই সূত্র ম্যাথগুলো তোমরা মোটামুটি জানো। তবে এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম্পারেটিভলি কম, আসার সম্ভাবনা ওই যে দুইটা জায়গা, জড়তার ভ্রামক এবং ব্যাংকিং। এরপর আছে আমাদের সংঘর্ষ, আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, মোটামুটি এটাকে আমরা 2 স্টার দিতে পারি। সংঘর্ষের পর বস্তুর বেগ বা মিলিত বেগ নির্ণয় করো। সংঘর্ষের পর বস্তুর বেগ আমরা জানি সংঘর্ষ হলে তার অবশ্যই ভরবেগ সংরক্ষিত থাকে, তাহলে আমরা বলতে পারি এমন m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এই প্রশ্নগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। m1 u1 প্লাস m2 u2 প্লাস m1 v1 প্লাস m2 v2, এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ। এর বাইরে আমাদের এখান থেকে যদি মিলিতভাবে দেয়, অর্থাৎ মিলিত বেগ হয়ে মানে সংঘর্ষের পথ যদি মিলিতভাবে দেয় তাহলে এটা একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমাদের সূত্র কেমন হয়ে যায়, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু ভি, অর্থাৎ এই মিলিত বেগ ভি এর মান বের করতে আসতে পারে। ঘয়ে কেমন প্রশ্ন আসতে পারে, সংঘর্ষটা কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক? সংঘর্ষ স্থিতিস্থাপক হয় কখন, যখন সংঘর্ষের পূর্বের গতিশক্তি এবং পরের গতিশক্তি সমান হয়। অর্থাৎ সংঘর্ষটা যদি গতিশক্তির নিত্যতা সূত্র মেনে চলে, গতিশক্তির নিত্যতা অর্থাৎ পূর্বের গতিশক্তি এবং পরের গতিশক্তি যদি সমান হয় তাহলে সেটি স্থিতিস্থাপক। পূর্বের গতিশক্তি আমরা কত বের হবে, হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। পূর্বের গতিশক্তি এবং পরের গতিশক্তি যদি সমান হয় তাহলে এটা হচ্ছে পূর্বের, আর পরের হচ্ছে হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। অর্থাৎ একটি সংঘর্ষের পূর্বের এবং পরের গতিশক্তি যদি সমান হয় তাহলে সেটা স্থিতিস্থাপক সংঘর্ষ, আর যদি সমান না হয় তাহলে অস্থিতিস্থাপক সংঘর্ষ। এই জিনিসগুলো আমাদের নিউটনিয়ান বলবিদ্যার জন্য গুরুত্বপূর্ণ। এরপর আছে আমাদের কাজ শক্তি ক্ষমতা। কাজ শক্তি এবং ক্ষমতা,
এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথমে আনত তল। আনত তল মানে এই যে ধরো একটা বস্তু এখানে আছে, এখান থেকে গড়া 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 পড়তেছে, এই যে এইখানে তার বেগ কত, বা এখান থেকে নামার সময় তার ত্বরণ কত, এই ধরনের প্রশ্নগুলো আমাদের এই আনত তলের জন্য গুরুত্বপূর্ণ। গতে আসে, গতে কি আসে, যে এই শক্তির নিত্যতার সূত্র মেনে চলছে কিনা, বা দুইটা বস্তুকে একসাথে ফেলছি, কিভাবে একসাথে, ধরো একটাকে ফেলছি এখান থেকে টুপ করে ফেলে দিছি, আরেকটাকে এদিক থেকে ফেলছি, দুইটা কি একই সময় পড়বে? যদি ঘর্ষণ না থাকে অবশ্যই একই সময় পড়বে। মনে রাখবা, ফিজিক্সে যত ধরনের শক্তির নিত্যতা সূত্র আসবে সব সময় শক্তির নিত্যতা সূত্র মেনে চলবে যদি ঘর্ষণ না থাকে। যদি ঘর্ষণ থাকে তাহলে শক্তির নিত্যতা সূত্র মেনে চলবে না, তা বাদে সবসময় শক্তির নিত্যতা সূত্র মেনে চলবে। তাহলে এখানে এমন আসতে পারে যে এটা এখানে, এখান থেকে একটা এদিকে পড়ছে একটা এদিকে পড়ছে, কোনটা আগে পড়বে, এটা প্রশ্ন আসতে পারে। আবার আসতে পারে এই আনত তলের এই একটা বিন্দু এ বিন্দু, এ একটা বিন্দু বি বিন্দু, একটা বিন্দু সি বিন্দু, এ বি সি তিনটা বিন্দু আছে, তিনটা বিন্দুতেই শক্তির নিত্যতা সূত্র মেনে চলছে কি না, এগুলো যে কোনো বোর্ডের জন্য আসলে এই টপিকগুলো গুরুত্বপূর্ণ। তোমরা একটু মনোযোগ দিলে দেখবা এর বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক কম, যে টপিকগুলো আমরা এখানে বলতেছি। এবং তোমরা যদি স্লাইডটা নিতে পারো বা ভালোভাবে একটু লিখে রাখতে পারো, আমরা কিন্তু স্পেসিফিকলি বলে দিচ্ছি গতে কেমন প্রশ্ন আসতে পারে, ঘতে কেমন প্রশ্ন আসতে পারে। অর্থাৎ এই টপিক থেকে যখন প্রশ্ন আসবে তার গতে এই ধরনের প্রশ্ন আসবে, ঘতে এই ধরনের প্রশ্ন আসবে। অর্থাৎ এটা 3 মার্কের প্রশ্ন, এটা 4 মার্কের প্রশ্ন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের জন্য সরল দোলক। সরল দোলকের ক্ষেত্রে কিন্তু কেমন প্রশ্ন আসে একটু খেয়াল করো। এই যে সরল দোলক, এই সরল দোলকটা এখান থেকে আমি ছেড়ে দিলাম, দিলে এই যে অতিক্রম করতেছে এই অতিক্রমকালের এই জায়গাটায় তার বেগ কত, অর্থাৎ এখানে তার সর্বোচ্চ বেগ, এই জায়গায় তার সর্বোচ্চ বেগটা কত, এটা আসতে পারে। এইখানে যে তার বিভব শক্তি আসছে সেই বিভব শক্তি এখানে গতি শক্তিতে রূপান্তর হয়েছে। এখানে যদি বিভব শক্তি আমি এই এইচটুকু বের করে mgh বলি, সেটাই এখানে গতিশক্তি হয়ে গেছে ইকুয়াল টু হাফ mv², mm কাটা v ইকুয়াল টু √2gh। এই এইচটা বের করা এখানে মূল ম্যাথ। এইচ বের করতে পারলে আমি এই সর্বোচ্চ বেগটা বের করে ফেলতে পারবো। এখানে আমাকে প্রশ্ন আসতে পারে সুতার টান, এইখানে সুতার টান কত, আমরা একটু আগে শিখে ফেলছি সুতার টান এই যে সর্বনিম্ন বিন্দুতে t ইকুয়াল টু mv²/r প্লাস mg, সুতার টান। এখন এই জায়গাটা কিন্তু গতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যে দুইটা কথা বললাম, একটা হচ্ছে এই সাম্য বিন্দুতে বেগ কত, আর হচ্ছে সুতার টান নির্ণয় করা। ঘতে কি আসতে পারে, ঘতে আসতে পারে 2-3টা বিন্দু থাকবে, শক্তির নিত্যতা সূত্র মেনে চলবে কি না, আমরা একটু দেখি কেমন। ধরে একটা বিন্দু এ, এই বিন্দুটা বি, এই বিন্দুটা সি। প্রশ্নে বলল যে এ বি সি বিন্দুতে সুতার নিত্যতা সূত্র, শক্তির নিত্যতা সূত্র মেনে চলবে কি না। সেক্ষেত্রে আমাকে ভ্যালু দিবে কিভাবে, হতে পারে যে আমাকে এই দূরত্ব দিয়ে দিছে, এটুক দিয়ে দিছে, বা এটুক দিয়ে দিছে, বা এই কোণটা দিয়ে দিছে, বা এই কোণটা দিয়ে দিছে। আমাকে এই কোণ দিবে বা এই দূরত্বটুকু দিবে, ওই কোণ বা এই দূরত্ব থেকেই আমাকে এই যে দূরত্ব, উলম্ব দূরত্ব, এইটুক বের করতে হবে। কারণ এখানে আমাদের যাই হচ্ছে এই উলম্ব সরণটুকুর জন্য হচ্ছে, সি থেকে বিতে আসতেছে, এর যতটুকু শক্তি যাচ্ছে বা এই যে সি এর বিভব শক্তিটুকু যে বি এর গতিশক্তিতে রূপান্তর হচ্ছে, সেটা হচ্ছে এইটুকু উচ্চতার জন্য। আবার এ থেকে সিতে আসতেছে, এতে তো তার সর্বোচ্চ বিন্দু, এখানে তো তার বিভব শক্তি সর্বোচ্চ, গতিশক্তি তো এখানে 0। এখান থেকে এ পর্যন্ত এসে যে গতিবেগটা প্রাপ্ত হয়েছে সেটা কেন প্রাপ্ত হয়েছে, এই যে এইটুক সরণের জন্য।
এই জন্য এই প্রশ্নগুলোতে আমাদের মূল বের করতে হয় এই কতটুকু স্মরণ হয়েছে এর জন্য। আর যেহেতু এই প্রশ্নগুলোতে বাতাসের বাধা থাকে না, তার মানে এখানে এ বি সি সকল বিন্দুতেই শক্তির নিত্যতা সূত্র মেনে চলবে। এক্ষেত্রে অবশ্যই আমরা ক্যালকুলেটরে বেশি মান নিব, না হলে কিন্তু আমাদের মানগুলো সঠিক আসবে না। কারণ এই মানগুলো খুব ক্ষুদ্র আসে, যার কারণে আমাকে ক্যালকুলেটরে বেশি নিলে আমাদের মানগুলো এক্সাক্ট আসবে এবং শক্তির নিত্যতা সূত্র মেনে চলবে। মান যদি আমরা কম নিই, মানে ক্যালকুলেটরে কম ভ্যালু নিই দশমিকের পর, তাহলে দেখা যাবে কি শক্তির নিত্যতা সূত্র মেনে চলতেছে না। এগুলো করার সময় একটু সাবধান থাকলে হবে। এই অধ্যায়ে দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বললে, একটা হচ্ছে আমার এই যে শক্তির নিত্যতা সূত্র এই সরল দোলকের, আর দ্বিতীয় হচ্ছে এই যে কুয়া। গতবার ঢাকা বোর্ডে কুয়া থেকে প্রশ্ন আসছে, অনেকগুলো বোর্ডে কুয়া থেকে প্রশ্ন আসছে, কিন্তু পঞ্চম অধ্যায়ের জন্য সবসময় একটা কমন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কুয়ার ম্যাথগুলো। কুয়ার ম্যাথগুলো কিভাবে আসে, যে একটা কুয়া দেওয়া আছে, এই কুয়াটাকে সম্পূর্ণ দেওয়া আছে, সম্পূর্ণ খালি করতে কেমন সময় লাগবে, অর্ধেক খালি করতে কেমন সময় লাগবে, বা এইটা এত সেকেন্ডে খালি করছি, পাম্পের ক্ষমতা কত, এই জিনিসগুলো আসবে গ নম্বরে। আর ঘতে কি আসবে, ঘতে আসবে হতে পারে দুইটা, এমন যে রফিক প্রথমে অর্ধেক পানি তুলছে, এরপরে সুমন এসে অর্ধেক তুলছে, কার সময় বেশি লাগছে। হতে পারে রফিক একটা পাম্প দিয়ে 1/3 তুলছে, সুমন বড় একটা ক্ষমতার পাম্প দিয়ে বাকি 2/3 তুলছে, কার সময় বেশি লাগছে। বা সুমনেরও একই সময়ে কাজ করতে কতটুকু সময়, মানে একই সময় কাজ করতে কত ক্ষমতার পাম্প লাগবে, এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। তাহলে আমরা পঞ্চম অধ্যায়ে কোন টপিকটার উপর বেশি জোর দিলাম, কুয়া এবং সরল দোলকের নিত্যতা সূত্র। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। আর তার বাইরে আমরা শিখলাম হচ্ছে আনত তলে শক্তির নিত্যতা সূত্র। আনত তলে শক্তির নিত্যতা সূত্র। মহাকর্ষ বিকর্ষ, আসো মহাকর্ষ বিকর্ষে কি ধরনের প্রশ্ন আসতে পারে। আমার কাছে মনে হয় মহাকর্ষ বিকর্ষ মাত্র দুইটা টপিক, এই দুইটা টপিক থেকে আশা করা যায় একটা প্রশ্ন চলে আসবে। দুটো টপিক কি, অবিকর্ষ ত্বরণের পরিবর্তন, অর্থাৎ জি এর পরিবর্তন। জি এর পরিবর্তন হয় কয়টা কারণে, জি এর পরিবর্তন হয় 4টা কারণে। 4টা কারণ, প্রথম কি আছে, পৃথিবীর আকৃতির জন্য। এটা নিয়ে আমাদের তেমন প্রশ্ন আসার সম্ভাবনা কম, এমসিকিউতে আসতে পারে। এই যে পৃথিবীর আকৃতি আমরা জানি একটা কমলা লেবুর মতো, কমলা লেবুর হওয়ার কারণে এর পেটের দিকটা একটু মোটা আর এই দিকটা একটু খাটো। তাহলে আমরা জানি জি ইকুয়াল টু GM/R²। তাহলে এই জায়গাটায় যেহেতু আরটা একটু ছোট, তার মানে অবশ্যই জিটা একটু বড়। তার মানে এই মেরুবিন্দুতে জি এর মানটা একটু বেশি, আর এই বিষুবীয় রেখায় যেহেতু আরটা একটু বড়, সেহেতু জিটা একটু ছোট। এই ছোট মানটা হচ্ছে 9.6769, আর বড় মানটা হচ্ছে 9.83। এর একটা অ্যাভারেজ আমরা 9.8 নিয়ে কাজ করি। তাহলে এটা হচ্ছে পৃথিবীর আকৃতির কারণে। এরপরে কিসের কারণে আছে, উচ্চতার কারণে। এই হচ্ছে আমার পৃথিবী, এখান থেকে আমি এখানে না থেকে আমি এই যে এই উচ্চতায় চলে গেছি। তাহলে এই উচ্চতায় জি এর মান কত, জি প্রাইম ইকুয়াল টু GM/R+H²। যদি এটার সাথে তুলনা করি, তাহলে জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু R² ভাগ R+H²। এই প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আসতে পারে, জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু R² ভাগ R+H²। এই অবিকর্ষ ত্বরণ বের করে ফেললাম উচ্চতার জন্য। যদি গভীরতার জন্য হয়, আমি এখানে না হয়ে ধরো আমরা বুঝলাম, ধরো এইখানে আছে, এখান থেকে এই যে এইচ গভীরতায় জি এর মান, তাহলে এইখানে আমরা যদি জি প্রাইম ধরি, তার সূত্র হচ্ছে 4/3 πρg/R-H, বা জি প্রাইম ইকুয়াল টু 1 - H/R ইন্টু জি। এটা দিয়ে আমরা বেশি ম্যাথ করতে হয়। তার মানে আমরা
উচ্চতায় জি এর মান, গভীরতায় জি এর মান এবং আহ্নিক গতির জন্য জি এর মান। আহ্নিক গতির জন্য জি এর মান কেমন? জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। আহ্নিক গতির জন্য এই যে জি এর মান, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। তাহলে এইটা হচ্ছে গতে আসতে পারে। গতে আসবে কি বের করা? অভিকর্ষ ত্বরণ নির্ণয় করা। যে একটা বিন্দু দিবে, একটা চিত্র আঁকায় দিবে যে এই উপরে এখানে জি এর মান কত বা গভীরে জি এর মান কত। এই জায়গাটা কালকে লাইভ ক্লাস মনে হয় হবে না। তাহলে এখন এই যে উপরে উচ্চতায় বা গভীরতায় জি এর মান কত, এটা নিয়ে আমাদের গ নম্বরে প্রশ্ন আসতে পারে। ঘতে আসতে পারে দুইটা বিন্দুর মধ্যে কোথায় ওজন বেশি হবে। কেমন একটু আমি প্রশ্নটা বলি। ধরো আমাকে একটা বিন্দু দিল যে 500 কিলোমিটার উঁচুতে এ বিন্দু, আবার 500 কিলোমিটার গভীরে বি বিন্দু। বললো একটা বস্তুর ওজন কোথায় বেশি হবে, এতে নাকি বিতে। এটা প্রশ্ন আসতে পারে যে এ এবং বিতে কোথায় বস্তুর ওজন বেশি হবে, এটা একটু খেয়াল রাখবা। এই ধরনের প্রশ্ন আসতে পারে। বা বস্তুর ওজন শূন্য হতে গেলে, বা আমাদের প্রশ্ন আসে এমন যে পৃথিবীর ঘূর্ণন কত গুণ বৃদ্ধি পেলে আমরা নিজেকে ওজনহীন অনুভব করব। বিষুবীয় রেখায় একজন ব্যক্তি নিজেকে ওজনহীন মনে করবে। তাহলে এই যে সূত্রটা আছে, এই সূত্রে এই ওমেগা স্কোয়ার আর কোজ স্কোয়ার ল্যামডা, এইটার মান যদি দিয়ে সমান হয়ে যায়, তাহলে জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস জি ইকুয়াল টু 0 হয়ে যাবে। অর্থাৎ এই আমরা ওইখানে নিজেকে ওজনহীন মনে করব। এজন্য আমাদের এই ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডাকে জি এর সমান ধরে যদি ওমেগার মানটা বের করি, তাহলে দেখবা যে আসবে পৃথিবীর ঘূর্ণন 17 গুণ বৃদ্ধি করলে সে নিজেকে ওজনহীন অনুভব করবে। সাধারণ তপন স্যারের বইয়ে সরাসরি ম্যাথ এটা করে দেওয়া আছে, আমি রিসার্চ স্যারের বইতেও করে দেওয়া আছে। তোমরা এই ম্যাথগুলো একটু দেখে নিবা। মুক্তিবেগ থেকে প্রশ্ন আসতে পারে, কিন্তু আমার মতে এটা গুরুত্ব কম। যে শুধুমাত্র মুক্তিবেগ বের করতে পারলে, অন্য একটা পৃথিবী দিয়ে গ্রহ দিতে পারলে বলতে পারে এই গ্রহটা ভর পৃথিবী ভরের থেকে এত গুণ, আর এই গ্রহটা অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণে এত গুণ। এরকম একটা সম্পর্ক দিয়ে আমাদের এখানে মুক্তিবেগ বের করতে পারে। এই মুক্তিবেগের ম্যাথগুলো আসতে পারে। আর এই যে ভর ও ব্যাসার্ধ পরিবর্তন করলে মুক্তিবেগের কিরূপ পরিবর্তন হয়, কমন প্রশ্ন, এটা আসতে পারে। এর বাইরে এই প্রশ্নটা, কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ কি? কৃত্রিম উপগ্রহে বেগ, পর্যায়কাল, উচ্চতা নির্ণয়। কিভাবে আমরা বেগ, পর্যায়কাল, উচ্চতা নির্ণয় করি? আমরা জানি কৃত্রিম উপগ্রহে বেগ ভি ইকুয়াল টু √/gm/r+h, পর্যায়কাল টি ইকুয়াল টু 2πr+h ইন্টু √r+h/gm। এই যে সূত্রগুলো আমরা জানি, এই যেগুলো জানি উপগ্রহের বেগের সূত্র, উচ্চতার সূত্র, ওই যে h ইকুয়াল টু 4π², ওই যে সূত্রটা, সরি t²/4π², এই যে সূত্রটা, এই সূত্র থেকে আমাদের গতে আসতে পারে। ঘতে আসতে পারে অতটুকু উঠাতে কৃত কাজ কত। তো একটা নির্দিষ্ট পরিমাণ উঠাতে আমরা জানতাম কৃত কাজ W ইকুয়াল টু mgh, কিন্তু এই অধ্যায়ে তো এটা ইউজ করা যাবে না, কারণ এখানে তো জি কনস্ট্যান্ট না, কারণ আমরা অনেক উচ্চতে উঠাইছি, তাহলে জি এর মানটা পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ এখানে আমাদের সূত্রটা হবে কৃত কাজের সূত্র W ইকুয়াল টু gm 1/r মাইনাস 1/r+h। জাস্ট তোমাদেরকে একটু মনে করা দিচ্ছি যে তোমরা এগুলো পড়ছো, জাস্ট একটু মনে করালাম যে সূত্রগুলো। তাহলে ওই যে নির্দিষ্ট উচ্চতায় ওঠাতে কৃতকাজের সূত্র হচ্ছে W ইকুয়াল টু gm 1/r মাইনাস 1/r+h। ঘতে হচ্ছে এটা কি ওই অবস্থায় ভূ স্থির হবে, ভূ স্থির উপগ্রহ হবে কিনা, বা এটা দ্বারা খেলা সম্প্রচার করা যাবে কিনা। ধরো একটা খেলা হচ্ছে, কৃত্রিম উপগ্রহ উপরে আছে,
পৃথিবী সরে যাচ্ছে, কৃত্রিম উপগ্রহ জায়গায় আছে, তাহলে তো এটা দ্বারা খেলা সম্প্রচার করা যাবে না। তাহলে অর্থাৎ খেলা সম্প্রচার করতে গেলে এটা অবশ্যই ভূস্থির উপগ্রহ হওয়া লাগবে বা সর্বদা নির্দিষ্ট স্থানে থাকা লাগবে। তো এই সবগুলোর কথা একই, অর্থাৎ এর পর্যায়কাল বের করতে হবে, টি এর মান। এই টি এর মান যদি আমার 24 ঘন্টা হয় বা ৮৬,৪০০ সেকেন্ড হয়, তার মানে এই উপগ্রহটি একটা ভূস্থির উপগ্রহ হবে, অর্থাৎ সেটা দ্বারা খেলা সম্প্রচার করা যাবে, সেটা দ্বারা কোনো কিন্তু টিভি ইউজ করা যাবে। এবার বা যদি বলে যে ভূস্থির উপগ্রহ করতে কি ব্যবস্থা নিতে হচ্ছে, তা আমরা ধরলাম সে 500 কিলোমিটার উঁচুতে আছে, ভূস্থির হয়নি, তা ওকে যদি আমি 500 থেকে 800 কিলোমিটার করে ফেলতে পারি, তাহলে ধরো পর্যায়কালটা এইটা হচ্ছে, অর্থাৎ 24 ঘন্টা হচ্ছে। অর্থাৎ ওকে 24 ঘন্টা করতে গেলে ওকে যদি উঁচুতে নিতে হয় সেই ব্যবস্থা নিতে হবে, নিচেতে নিতে হলে সেই ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ ও যেখানে আছে সেখানে থেকে যদি ভূস্থির না হয়, তাহলে ভূস্থির করতে গেলে কতটুকু উচ্চতা লাগবে সেটাই আসলে আমাদের এখানে বের করতে বলছে। এই ধরনের প্রশ্ন আমরা ঘতে দেখতে পাই। পদার্থের গাঠনিক ধর্ম অত্যন্ত সহজ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক তোমাদের জন্য, কারণ এই অধ্যায় থেকেও একটা প্রশ্ন আসবে আশা করা যায়, এবং এই অধ্যায়টা তোমরা মোটামুটি সবাই অ্যান্সার করার জন্য চেষ্টা করো, কারণ সহজ একটা অধ্যায়। টপিক বলতে গেলে নেই, শুধুমাত্র ইয়ং এর গুণাঙ্ক আর একদিকে পয়সনের অনুপাত। ইয়ং গুণাঙ্ক গ নম্বরে কেমন প্রশ্ন আসে, দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় করো। কিসের দৈর্ঘ্য বৃদ্ধি? আমরা জানি y=f(l/al)। এখান থেকে কিন্তু অনেক ক খ আসতে পারে, স্থিতিস্থাপক সীমা, স্থিতিস্থাপক ক্লান্তি, তারপরে পীড়ন কাকে বলে, বিকৃতি কাকে বলে, অসহপীড়ন কাকে বলে, অসহভর কাকে বলে, অসহভার কি বলে, ভার কাকে বলে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো y=fl/l, এখানে l নির্ণয় করতে আসতে পারে, l=fl/ya। এই এলটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। এখানে আমাকে সরাসরি এফ না দিয়ে বলতে পারে যে এত ভরের বস্তু ঝুলালাম, এত ভরের বস্তু মানে এমজি দিলে এফ বের হয়ে গেল। এই প্রশ্ন আসতে পারে দৈর্ঘ্য বৃদ্ধি। আসতে পারে কৃতকাজ বের করা। কৃতকাজের সূত্র মনে আছে কি? আছে W=12 YA/L² বা ½ FL। এই সূত্রের মাধ্যমে কৃতকাজ বের করা আসতে পারে, বা কৃতকাজ যা বিভব শক্তিও তাই, এখানে বিভব শক্তিও আসতে পারে বা কৃতকাজ আসতে পারে। এই জায়গাটা একটু দেখবা ভালোভাবে। একক আয়তনে কৃতকাজ আসতে পারে, এগুলো সব গতে আসতে পারে। যে একক আয়তনে কৃতকাজ বা দৈর্ঘ্য বৃদ্ধি বা শুধু কৃতকাজ। একক আয়তনে কৃতকাজের সংজ্ঞা কি? W'=12YL²/L² বা ½ F/A/L/L, অর্থাৎ হাফ পীড়ন ইন্টু বিকৃতি বা ½ YL²/L²। একক আয়তনে কৃতকাজ বা শুধু কৃতকাজ বের করা আসতে পারে। এর বাইরে আসতে পারে কোন তারটি অধিক স্থিতিস্থাপক, অর্থাৎ ওয়াই বের করা, Y1 আর Y2 বের করা। দুইটা ডেটা দেয়া থাকবে, Y1 এবং Y2 বের করব। যার Y বেশি হবে সে বেশি স্থিতিস্থাপক, যার Y কম হবে সেটা কম স্থিতিস্থাপক। এটা নিয়ে প্রশ্ন আসতে পারে, এবং এই টপিকটা এইটার জন্য 5 স্টার এই অধ্যায়ের জন্য। এর বাইরে আছে আমাদের পয়সনের অনুপাত নিয়ে। পয়সনের অনুপাতের সংজ্ঞা কি? σ=Δr/r L/Δl। তাহলে এই যে ব্যাস কতটুকু কমছে বা ব্যাসার্ধ কতটুকু কমছে বা দৈর্ঘ্য কতটুকু কমছে, এগুলো নিয়ে আসতে পারে গ নম্বরে। আর এই ব্যাস বা ব্যাসার্ধ কমার কারণে তার যে ক্ষেত্রফলের পরিবর্তন হয়েছে, এটা নিয়ে আসতে পারে ঘ নম্বরে। তো এই জায়গাটা আমরা একটু ভালোভাবে খেয়াল করব। এরপরের অধ্যায় আমাদের অষ্টম অধ্যায়, পর্যায়ভিত্তিক গতি। পর্যায়ভিত্তিক গতি অষ্টম অধ্যায়। এখানে অনেক টপিক কম, একটু খেয়াল রাখবা সবসময়। এই ফিজিক্স ফার্স্ট পার্টে প্রথম দুইটা অধ্যায়
বিশেষ করে ভেক্টর এবং নিউটনের বলবিদ্যা অনেক বড় একটা চ্যাপ্টার এবং অনেক টপিক গুরুত্বপূর্ণ। লাস্টের দিকে চ্যাপ্টারগুলো বিশেষ করে ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় অনেক কম কম টপিক গুরুত্বপূর্ণ। খুব স্পেসিফিকলি বলে দেওয়া যায় যে প্রশ্নটা কোন জায়গা থেকে হবে। যেমন আমরা ষষ্ঠ অধ্যায়ে মাত্র 2টা টপিক দেখলাম, কৃত্রিম প্রগ্রহ এবং জি এর পরিবর্তন। এখান থেকে একটা প্রশ্ন চলে আসবে আমরা আশা করি। সপ্তম অধ্যায়ে দেখলাম পয়সনের অনুপাত এবং ইয়ং এর গুণাঙ্ক। এখান থেকে একটা প্রশ্ন চলে আসবে আশা করি। আর এই অষ্টম অধ্যায়ে 2টা টপিক মাত্র আমরা দেখব। প্রথম টপিক গুরুত্বপূর্ণ, সরল দোলক। সরল দোলক থেকে কেমন প্রশ্ন আসতে পারে? ধরো এই একটা সেকেন্ড দোলককে আমরা নিচে রাখছি, এখন ওকে পাহাড়ে উঁচুতে উঠাইছি। এখানে তো আমাদের টি ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার এল বাই জি, এই উপরে তো উঠানোর কারণে তো জিটা কমে গেছে। জি কমলে টি কি হয়ে গেছে? বেড়ে গেছে। তা টি যদি বেড়ে যায় তাহলে এই ঘড়িটা স্লো হয়ে গেছে। এখন টি কতটুক হয়েছে বা এইখানে জি এর মান কত বা ঘড়ি কতটুকু স্লো হয়েছে, এটা নিয়ে প্রশ্ন আসতে পারে, খুব কমন প্রশ্ন। বা এই যে ভূপৃষ্ঠ থেকে আমি গভীরে চলে গেছি, একটা কুয়া, এই কুয়ার গভীরে চলে গেছি, এই গভীরে চলে গেলে এখানে জি এর মানটা কমে গেছে, কমলে টি এর মানটা বেড়ে গেছে। তাহলে এই গভীরে এখানে টি এর মান কত, এটা প্রশ্ন আসতে পারে। যে সেকেন্ড দোলকটা ভূপৃষ্ঠে ছিল 2 সেকেন্ড, তা এইটা এই ধরনের প্রশ্নগুলো আমাদের আসতে পারে। বা এটা তো বললাম ঘতে দেখতেছি, এই ঘতে ওই সেকেন্ড দোলককে পুনরায় সেকেন্ড দোলক করতে কি করতে হবে আমাদের? অর্থাৎ এই জায়গা থেকে তো এখানে সেকেন্ড দোলক ছিল, টি ইকুয়াল টু 2 সেকেন্ড ছিল, উপরেতে ওঠার কারণে তো অভিকর্ষ ত্বরণ কমে গেছে, কমে যাওয়ার কারণে তো টি বেড়ে গেছে। টি বেড়ে গেলে তো আমার ওইখানে ওয়ার সেকেন্ড দোলক নেই, ধরো ওইখানে হয়ে গেছে ওর টি 2.1। এখন ওকে যদি আমি আবার 2.0 নিতে যাই তাহলে এই যে এল এর কতটুকু পরিবর্তন করতে হবে, এটাই হচ্ছে ঘয়ের প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। 5 স্টার। 5 স্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আসলে এই উপরে উঠানো গেলে ওর যে দোলনকাল চলে গেছে, কমে গেছে, এই কমার কারণে ও দিনে কতক্ষণ ঘড়ি স্লো হচ্ছে বা ঘন্টায় কতক্ষণ স্লো হচ্ছে, সূত্রটা তো মনে আছে মনে হয় তোমাদের। এই যে টি প্রাইম ইকুয়াল টু 3600 ভাগ 3600 প্লাস মাইনাস এন ইন্টু টি। এই টি হচ্ছে পূর্বের টি 2 সেকেন্ড, আর এই 3600 ঘন্টার জন্য, আর এই এন হচ্ছে যতটুকু স্লো বা যতটুকু ফাস্ট হচ্ছে, প্লাস হলে ফাস্ট, মাইনাস হলে স্লো। টি প্রাইম বের করবো আমরা। যদি দিনে হয় তাহলে এই 3600টা হয়ে যাবে কত? 86,400। এরপরে সিম্পল হারমোনিক মোশন অর্থাৎ সরল সন্দিত স্পন্দন গতির কণার বেগ এবং ত্বরণ নির্ণয়। কণার বেগ এবং ত্বরণ নির্ণয় কিভাবে আমরা বের করি? ওই যে বেগ নির্ণয় মনে আছে, ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে আমি বেগ নির্ণয় করতে পারি, বা এই সূত্র থেকেও বেগ নির্ণয় করতে পারি চাইলে। ভি ইকুয়াল টু ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা। এইখানে যে বেগ এবং ত্বরণ নির্ণয় করার যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো এখানের জন্য গুরুত্বপূর্ণ। সাথে শক্তি বনাম সরণের লেখচিত্র আসতে পারে ঘ নম্বর প্রশ্নের জন্য। আমাদের এখানে যেমন সরল সন্দিত স্পন্দন গতির ক্ষেত্রে বিভিন্ন বিন্দুতে শক্তি আছে। যে ধরো একটা সরল সন্দিত স্পন্দন গতি আছে 2টা, একটা হচ্ছে সরল দোলক ধরনের আর একটা হচ্ছে স্প্রিং ধরনের। স্প্রিং এর ক্ষেত্রে এই যে স্প্রিং দুলতেছে এখানের বিভিন্ন বিন্দুতে শক্তি কেমন হবে, আবার সরল দোলকের ক্ষেত্রে বিভিন্ন বিন্দুতে শক্তি কেমন হবে, এই জায়গাগুলো নিয়ে আমাদের এই শক্তির নিত্যতা সূত্র সংক্রান্ত আসতে পারে, যেটা আমরা পঞ্চম অধ্যায়ে দেখছি। ওইটার কাছাকাছি কিন্তু একটু পার্থক্য আছে। পার্থক্য কেমন? ধরো এখানে তো আমাদের সমীকরণ দিয়ে দিবে, এখান থেকে এখানে আমরা বের করতে হবে, এই যে এখানে আমাদের এইভাবে বের করতে হবে। এখানে আমাদের এই সর্বোচ্চ বিন্দুতে বিভব শক্তি 0, সরি সর্বোচ্চ হাফ কে এ স্কোয়ার,
আর গতিশক্তি 0। আবার সর্বনিম্ন বিন্দুতে বিভব শক্তি 0, গতিশক্তি সর্বোচ্চ। মাঝের কোনো বিন্দুতে আমাদের এই যে এভাবে এক্স বের করতে হবে এবং সেই জায়গা থেকে আমাদের গতিশক্তিও থাকবে, বিভব শক্তিও থাকবে। এই ধরনের প্রশ্ন আসতে পারে ঘতে। স্প্রিং ধ্রুবক নির্ণয়, স্প্রিং এর কম্পাঙ্ক, স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং এর কম্পাঙ্ক, এই যে বিষয়টা কেমন বলতো? আমাদের এইখানে স্প্রিং এর দুইটা কম্পাঙ্কের সূত্র আছে, টুয়াইস পাই রুট ওভার এম বাই কে টি ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার ই বাই জি। এই দুইটা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে পর্যায়কাল বের করা। পর্যায়কাল বের করতে পারলে তো আমরা কম্পাঙ্ক বের করতে পারতেছি, তাহলে এখান থেকে পর্যায়কাল বের করা প্রশ্ন হচ্ছে এই দুইটা সূত্র। তা সেক্ষেত্রে পর্যায়কাল বের করতে পারলে আমরা কম্পাঙ্ক বের করতে পারতেছি বা কৌণিক কম্পাঙ্ক বের করতে পারতেছি। কৌণিক কম্পাঙ্ক হচ্ছে ওমেগা, নরমাল কম্পাঙ্ক হচ্ছে এফ। তা এই এফ ইকুয়াল টু 1/t আর ওমেগা ইকুয়াল টু 2π/t, এখান থেকে আমরা কম্পাঙ্ক বা কৌণিক কম্পাঙ্ক বের করতে পারতে পারি। কিন্তু এই জায়গা টি বের করার ক্ষেত্রে মনে রাখতে হবে এই এমটা হচ্ছে স্প্রিং এ যে ভর ঝুলাইছি সেই ভর যোগ স্প্রিং এর কার্যকরী ভর। যদি স্প্রিং এর কার্যকরী ভর না দিয়ে থাকে অর্থাৎ সেই কার্যকরী ভরকে আমরা শূন্য মনে করব, বাকিটা হচ্ছে যতটুকু ভর ঝুলাইছি সেই ভর। আর ওই স্প্রিং এ ভর ঝুলানোর কারণে যতটুকু সরণ হয়েছে সাম্য অবস্থা থেকে সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ই দ্বারা। যদি ওই সরণটুকু আমরা জানি তাহলে ওই সরণটুকু দিয়েও আমরা এই সূত্রের মাধ্যমে ম্যাথ করতে পারি। এই দুইটা যে কোনো একটা দিয়ে আমাদের ম্যাথ করতে হতে পারে। টি ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার এম বাই কে বা টি ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার ই বাই জি। স্প্রিং এর শ্রেণী ও সমান্তরাল সমবায় আমরা মোটামুটি জানি। এটা যদি শ্রেণীতে হয় তাহলে 1/k ইকুয়াল টু 1/k1 প্লাস 1/k2, আর যদি সমান্তরালে হয় তাহলে স্প্রিং ধ্রুবক যোগ হয়ে যায় k ইকুয়াল টু k1 প্লাস k2। এখান থেকে কৃতকাজ আসতে পারে, এই বিষয়গুলো আসতে পারে। সেক্ষেত্রে কৃতকাজের সূত্র হচ্ছে w ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এই ঘটনাগুলো মোটামুটি এখান থেকে প্রশ্ন আসতে পারে ঘ নম্বরে। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো। আমাদের লাস্ট অধ্যায় আদর্শ গ্যাস, 10ম অধ্যায় 1.10। আমরা শেষের দিকে চলে আসছি। আমাদের আজকে ক্লাসে মূল কাজ হচ্ছে তোমাদেরকে একটু মনে করায় দেওয়া কি কি পড়ছিলে তোমরা। আর একটা জিনিস হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ কোনটা বেশি সেটা একটু খেয়াল করা। এখন আদর্শ গ্যাসের ক্ষেত্রে সম্ভাব্য প্রশ্ন, প্রথম গতে গতিশক্তি নির্ণয় করা। গতিশক্তি সূত্রগুলো কি মনে আছে? এই যে ই ইকুয়াল টু 3/2 কেটি বা ই ইকুয়াল টু 3/2 এনআরটি বা 3/2 পিভি। এই যে যদি একটা অণুর গতিশক্তি বলে তাহলে আমরা ইউজ করব 3/2 কেটি। যদি আমাকে কোনো পরিমাণ দিয়ে দেয় তাহলে সেই পরিমাণটা হচ্ছে আমাদের এই সূত্রে চলে যাবে। অর্থাৎ আমাকে যদি বলে 10 গ্রাম হিলিয়াম, অর্থাৎ এই এন এর মানে এন ইকুয়াল টু হয়ে যাবে 10/4, অর্থাৎ 10 গ্রাম হচ্ছে পরিমাণ আর 4 গ্রাম হচ্ছে ওর আণবিক ভর। অর্থাৎ এইখান থেকে এন এর মান বের করে আমরা এই সূত্রগুলো ইউজ করতে পারি। যদি আমাকে বলে 10 গ্রাম নাইট্রোজেন গ্যাস তাহলে আমি এন ইকুয়াল টু হবে 10 নাইট্রোজেন গ্যাস, অর্থাৎ নাইট্রোজেন অণুর আণবিক ভর 28, 10/28। তাহলে আমরা এইটার মাধ্যমে আমরা 3/2 এনআরটি সূত্র ইউজ করব। তাহলে আমাকে যদি পরিমাণ দিয়ে দেয় তাহলে আমরা ইউজ করব 3/2 এনআরটি, আর যদি আমাদেরকে অণু দিয়ে দেয়, অণুর বলে, তাহলে আমরা ইউজ করব 3/2 কেটি। যদি আমাকে বলে সিআরএমএস বেগ অর্থাৎ গড় বর্গমূলীয় বেগ, তাহলে সি ইকুয়াল টু হচ্ছে √3RT/m। আর থাকা মানে হচ্ছে মোলার ভর বা আণবিক ভর। আর যদি আমাকে বলে 3kT/m, কে থাকা মানে হচ্ছে একটা অণুর ভর। এটা আমরা মাথায় রাখবো, কে মানে একটা অণুর ভর আর ওইটা মানে হচ্ছে মোলার ভর।
এরপরে আমাদের কোন পাত্রে কোন গ্যাস আছে এটা আমরা বের করতে পারবো কিভাবে? আমরা যে এম বের করতে হবে। এই এম আণবিক ভর যদি 28 গ্রাম হয় নাইট্রোজেন, যদি 32 গ্রাম হয় অক্সিজেন। এই আণবিক ভর বের করে আমাদের এই জিনিসটা বের করতে হবে। গুরুত্বপূর্ণ টপিক হ্রদের গভীরতা। অর্থাৎ একটা হ্রদ, এই হ্রদের নিচে একটা বুদবুদ ছিল, এই বুদবুদটা আস্তে আস্তে উপরে উঠে বড় হয়ে গেছে। এই বড় হয়ে যাওয়ার কারণে এই হ্রদের গভীরতা কত বা এই বুদবুদের আয়তন কত গুণ হয়ে যাবে গভীরতা দিয়ে দিলে, এই ধরনের প্রশ্ন আমাদেরকে আসতে পারে। এটা আমরা কিভাবে শিখছিলাম? এইখানে তো এর আয়তন পি ভিয়ন, চাপ পিয়ন, তাপমাত্রা যদি ফিক্স থাকে তাহলে আর লেখা লাগবে না। আর এখানে তো আয়তন বেড়ে গেছে V2 আর চাপ হয়ে গেছে P2। এই যে চাপটা, এই চাপটা কত? এই চাপটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ যোগ পানির চাপ, অর্থাৎ P প্লাস H রো জি। আর এই চাপটা কত? শুধুমাত্র P। এর মাধ্যমে আমরা H এর একটা সম্পর্ক চলে আসে। সেই সম্পর্ক আমাদের মনে আছে না? এই যে H ইকুয়াল টু 10.32। এই 10.32 কিভাবে আসছে মনে আছে? আমি ডিটেইলস লিখি। P বাই রো জি ইনটু n কিউব মাইনাস 1। n কিউব কখন দিব আমরা? যদি বলে ব্যাস বা ব্যাসার্ধ এত গুণ হয়ে গেছে তাহলে। যদি বলে যে আয়তন, তাহলে আমাদের সূত্র হবে h ইকুয়াল টু p বাই রো জি n মাইনাস 1। যদি বলে ক্ষেত্রফল তাহলে হবে n স্কয়ার। মোটামুটি আমরা জানি এগুলো। বেলুনটি তলদেশ থেকে উপরে অক্ষত অবস্থায় ফিরবে কি না? তাহলে একটা বেলুনের একটা সর্বোচ্চ চাপের ধারণ ক্ষমতা আছে। তো ও যদি ওর আয়তন সর্বোচ্চ ধরো 10 মিটার কিউব হতে পারে, কিন্তু আমরা এখান থেকে হিসাব করে দেখলাম যে এখানে আসলে ওর আয়তন হয়ে যাবে 12 মিটার কিউব। তাহলে 12 মিটার কিউব হলে তো ফেটে যাবে। অর্থাৎ ও সর্বোচ্চ যতটুকু আয়তন পর্যন্ত সম্প্রসারিত হতে পারে তার থেকে যদি বেশি আয়তনে সম্প্রসারিত হয়ে যায় তাহলে ও ফেটে যাবে। এরপরে লাস্ট টপিক আমাদের আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা দিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। গত বছরও আসছে, এবছরও আসতে পারে সম্ভাব্য প্রশ্ন। আপেক্ষিক আর্দ্রতা থেকে প্রথম প্রশ্ন আসতে পারে শিশিরাঙ্ক নির্ণয় করো। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এটা। এখান থেকে আমরা প্রশ্ন দিতে পারি এভাবে, থিটা ইকুয়াল টু θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। এর মাধ্যমে আমরা শিশিরাঙ্ক বের করতে পারি। শিশিরাঙ্ক বের করা নিয়ে তোমাদের প্রশ্ন আসে সাধারণত গ নম্বরে আসবে শিশিরাঙ্ক বের করো। গতে আপেক্ষিক আর্দ্রতা অনেক ক্ষেত্রে বের করতে বলতে পারে। যদি আমাকে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপটা সহজে দিয়ে দেয় তাহলে আমরা আপেক্ষিক আর্দ্রতা বের করা আসতে পারে। যেমন এখানে আমাদের আপেক্ষিক আর্দ্রতা বের করার সূত্র হচ্ছে R ইকুয়াল টু F বাই F ইন্টু 100%। এই আর বের করার থেকে আসতে পারে আপেক্ষিক আর্দ্রতা। একটু খেয়াল রাখবা এখানে, তাহলে এই এফটা হচ্ছে শিশিরাঙ্কে আর এই এফটা হচ্ছে ওই তাপমাত্রায় সম্পৃক্ত। একটু খেয়াল রাখো। এরপর আমাদেরকে ঘয় আসতে পারে কোথায় অধিক স্বস্তি অনুভব করবে, অর্থাৎ খুলনা ঢাকা দিয়ে দিল বা ঢাকা রাজশাহী, দুইটা জায়গায় আমাকে আপেক্ষিক আর্দ্রতা বের করে দেখতে হবে যে আসলে কোথায় আপেক্ষিক আর্দ্রতা কেমন। আপেক্ষিক আর্দ্রতা যদি 40 থেকে 50% হয় তাহলে সেখানে বেশি স্বস্তি অনুভব করবে, আর যদি এর থেকে কম হয় তাহলে স্বস্তি কম অনুভব হবে। আমরা এক্ষেত্রে অবশ্য অনেক সময় মানে উত্তর দেওয়া হয় এমন যে যার আপেক্ষিক আর্দ্রতা কম সেটা বেশি শক্তিশালী, মানে বেশি স্বস্তি অনুভব হবে। তা এটা দিয়ে আমাদের ঘয়ের প্রশ্ন সম্ভাবনা সবচেয়ে বেশি, আর না হয় আসবে
কতটুকু জলীয় বাষ্প ঘনীভূত হবে, কতটুকু জলীয় বাষ্প ঘনীভূত হবে। তো এই যে ঘনীভূত জলীয় বাষ্পের পরিমাণ, এটা আমরা কিভাবে বের করি? এটা আমরা আগে আমাদের এখানে আপেক্ষিক আর্দ্রতা দেওয়া থাকে, ধরো বলে যাবে 0.65, অর্থাৎ 65% আপেক্ষিক আর্দ্রতা। তাহলে এক্ষেত্রে আমাকে একটা সম্পৃক্ত বাষ্পচাপ দিয়ে দিবে, আমরা এই উপস্থিতটা বের করব। যদি দেখি যে উপস্থিতটা যে তাপমাত্রায় নামায় আনছি সেই তাপমাত্রা থেকে বেশি আছে, তাহলে বাকিটুকু ঘনীভূত হয়ে যাবে। অর্থাৎ কেমন বিষয়টা, যে ধরো আমার এখানে বাষ্প আছে হচ্ছে 65% আপেক্ষিক আর্দ্রতা, বা ধরো আমি সহজ করলাম 60% আপেক্ষিক আর্দ্রতা, আর এখানে আমাদের সম্পৃক্ত বাষ্পচাপ ধরো বলছে হচ্ছে 10 মিলিমিটার পারদচাপ। তাহলে এখানে এফ ইকুয়াল টু আসছে 6 মিলিমিটার পারদচাপ। অর্থাৎ আমার এখন উপস্থিত জলীয় বাষ্পচাপ হচ্ছে 6 মিলিমিটার এইচজি। কিন্তু আমি ধরো ওকে এমন 3 ডিগ্রি বা 4 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেছি যখন আসলে ও ধারণ করতে পারে মাত্র 4 মিলিমিটার, ধরতে পারে 4 মিলিমিটার, কিন্তু আছে কত 6 মিলিমিটার। বাকি অংশটুকু কি হবে? ঘনীভূত হয়ে যাবে। অর্থাৎ 6 - 4 ভাগ 6 ইন্টু 100%। এখানে অবশ্যই বড়টা দিতে হবে, মানে 6 দিতে হবে। কেন? কারণ 6 থেকে কমে 4 হয়েছে, 6 থেকে কমে 4 হয়েছে, এই জন্য 2/6 ইন্টু 100%, অর্থাৎ 33% ঘনীভূত হবে। ঠিক আছে, তাহলে আমরা যেখানে ছিলাম হ্যাঁ, আমরা শেষের দিকে, তাহলে আমাদের এখানে এখন মোটামুটি আমরা লাস্টের দিকে একবারে, সেক্ষেত্রে আমাদের ওভারঅল একবার রিভিশন দিলে আমরা যে জিনিসগুলোকে ফোকাস দিচ্ছি একটু খেয়াল করো। ফাইনালি আমরা একটু বলে দিই, আমরা আজকে ক্লাসে কি করছি, আসলে শুধুমাত্র আমাদের এই এইচএসসি তে কি কি পড়ছি ফার্স্ট ইয়ারে, ফার্স্ট পার্টে এই জিনিসগুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করছি। প্রথমে আমরা আলোচনা করছি ভেক্টর। ভেক্টর থেকে বলছি অতীব গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের নদী নৌকা টাইপের যে ম্যাথগুলো, এটা বিগত 2 বছরই আসছে, এবারও আসতে পারে, কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ডট গুণফল এবং ক্রস গুণফল। এখানে আমরা স্পেসিফিকলি দেখাইছি কি ধরনের প্রশ্ন গতে আসতে পারে আর কি ধরনের প্রশ্ন ঘতে আসতে পারে, ডট গুণফল এবং ক্রস গুণফলগুলো। এর বাইরে আমাদের ভেক্টরে ক্যালকুলাস থেকে প্রশ্ন আসতে পারে, ডাইভারজেন্স কাজ কি, গ্রেডিয়েন্টে কাজ কি, কার্লে কাজ কি, এগুলো একটু খেয়াল করবা। তার বাইরে আমাদের সাঁতার ম্যাথ যদি আসতে পারে, সম্ভাবনা কম। নিউটনের বলবিদ্যা দেখতে গেছি, নিউটনের বলবিদ্যাতে 2টা টপিক আমরা বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামক এবং লাস্ট টপিক হচ্ছে আমাদের ব্যাংকিং। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, জড়তার ভ্রামক এবং ব্যাংকিং। এর বাইরে আমাদের আছে কৌণিক গতি, সংঘর্ষ এবং টান বল। এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকতে পারে। এরপর আমরা কাজ শক্তি ক্ষমতার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টা জিনিস বলছি, একটা হচ্ছে আনত তলের শক্তির নিত্যতা সূত্রগুলো প্রমাণ করা, দ্বিতীয় হচ্ছে সরল দোলকের শক্তির নিত্যতা সূত্র, এবং তৃতীয় হচ্ছে কুয়া। এই 3টা টপিকের থেকে আশা করা যায় প্রশ্ন চলে আসবে। এরপরে মহাকর্ষ বিকর্ষ টপিকের 2টা টপিককে গুরুত্বপূর্ণ বলছি। প্রথম টপিক হচ্ছে আমাদের জি এর পরিবর্তন, অভিকর্ষ ত্বরণের পরিবর্তন। দ্বিতীয় টপিক হচ্ছে আমাদের কৃত্রিম উপগ্রহ। এই জি এর পরিবর্তন এবং কৃত্রিম উপগ্রহ থেকে প্রশ্ন চলে আসার সম্ভাবনা সব থেকে বেশি। এরপরে পদার্থের গাঠনিক ধর্ম, মাত্র 2টা টপিক আছে এখানে, একটা হচ্ছে আমাদের ইয়ং এর গুণাঙ্ক, দ্বিতীয় হচ্ছে আমাদের পয়সনের অনুপাত। ইয়ং এর গুণাঙ্ক থেকে গ নম্বরে আসতে পারে দৈর্ঘ্য বৃদ্ধি, একক আয়তনে কৃতকাজ বা কৃতকাজ বের করা। ঘতে আসতে পারে 2টা তারের মধ্যে কোনটি অধিক স্থিতিস্থাপক, এই জিনিসগুলা।
এরপর আছে পয়সনের অনুপাত। পয়সনের অনুপাতে আমাদের আসতে পারে ক্ষেত্রফলের পরিবর্তন, দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস, এই জিনিসগুলা। এরপরে শিখছি আমরা পর্যায়ভিত্তিক গতি। পর্যায়ভিত্তিক গতি থেকে দুইটা টপিক গুরুত্বপূর্ণ, এই পাহাড়ের উচ্চতা, খনির গভীরতা নির্ণয় করা এবং ওইখানে কিভাবে সেকেন্ড দোলককে আবার সেকেন্ড দোলক তৈরি করা যায়, এই জিনিসগুলো আসতে পারে। আর আসতে পারে সরল সন্ধিত স্পন্দন গতি। এই স্পন্দন গতির যে সমীকরণ x = a sin ওমেগা টি প্লাস ডেল্টা, এখান থেকে আমাদের যে ধরনের প্রশ্নগুলো মানে বেগ নির্ণয় করা, ত্বরণ নির্ণয় করা, কম্পাঙ্ক নির্ণয় করা, এই বিষয়গুলো থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। তারপরে আমরা শিখছি লাস্টে স্প্রিং। স্প্রিং এর ক্ষেত্রে শিখছি আমরা স্প্রিং এর কম্পাঙ্ক নির্ণয়ের সূত্রগুলো। স্প্রিং এর পর্যায়কাল থেকে আমরা কম্পাঙ্ক বের করতে পারি, কৌণিক কম্পাঙ্ক বা এমনি কম্পাঙ্ক। তারপরে স্প্রিংকে সমান্তরালে করলে কি হবে, শ্রেণীতে করলে কি হবে, স্প্রিং এর কৃত কাজ, এইগুলো থেকে প্রশ্ন আসতে পারে। এরপরে লাস্ট অধ্যায় আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস থেকে সম্ভাব্য প্রশ্ন আছে আমাদের গতিশক্তি নির্ণয় করা বা মূল গড় বর্গমূলীয় বেগ নির্ণয় করা, এই ম্যাথগুলো আসতে পারে। এর বাইরে আমাদের আসতে পারে হ্রদের গভীরতা নির্ণয় করা, বুদবুদের অঙ্ক যেগুলো। তার বাইরে আসছে আমাদের শিশিরাঙ্ক নির্ণয় করা এবং কোথায় অধিক স্বস্তি অনুভব করবে, আপেক্ষিক আর্দ্রতা, এই বিষয়গুলো। আমরা দেখো এখানে ওভারঅল আমরা যে আলোচনা করলাম, এখানে প্রতিটা অধ্যায় থেকে মাত্র 2টা বা 3টা ভেক্টর এবং নিউটনের বলবিদ্যা বাদ দিলে প্রতি অধ্যায় থেকে 2টা বা 3টা টপিকের উপর আমরা গুরুত্ব দিছি বেশি। এই যে টপিকগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে, তোমরা এই টপিকগুলোতেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রথমে শেষ করবে। আমাদের একটা অধ্যায় তো আরো অনেক টপিক আছে, সেই টপিকগুলো আমরা অবশ্যই করব, কিন্তু তার আগে যে টপিকগুলোকে আমরা এখানে বেশি গুরুত্ব দিয়েছিলাম, এই টপিকগুলো তোমরা আগে শেষ করে নেক্সট যে ছোট ছোট টপিকগুলো আছে এই টপিকগুলো পড়ার চেষ্টা করবা। এর বাইরে ক খ গুলো সাধারণ তপন স্যারের বই বা আমির ইসাক স্যারের বইয়ের পিছনে যে ক খ গুলো দেওয়া আছে বোর্ড প্রশ্নের, এইগুলো ভালোভাবে শেষ করে ফেলবা। যে কোনো একটা বোর্ডের বইয়ের এমসিকিউ গুলো 2বার করে শেষ করে দেবা, যেন এমসিকিউতে ভালো একটা নাম্বার থাকে, মোট মিলায় ওভারঅল যেন একটা ভালো নাম্বার আসে। যার কারণে এমসিকিউ, ক খ সবকিছুকে আমাকে গুরুত্ব দিতে হবে। শুধুমাত্র ম্যাথ করে আমি ভালো নাম্বার পেতে পারবো না, কারণ 50-এর মধ্যে 35 মার্ক ম্যাথ আসবে, বাকি 15 মার্ক কিন্তু আসবে ক খ। এজন্য এটা একটু খেয়াল রাখবা যে আমাদের ক খতে যেন সমস্যা না হয়, এজন্য ক খ প্রিপারেশন নিবা। এবং যে যে টপিক এখানে বললাম এই টপিকগুলো একটু গুরুত্বের সাথে পড়ো। আশা করা যায় ফিজিক্স নিয়ে খুব বেশি চিন্তা করা লাগবে না, ফিজিক্স পরীক্ষাটা অত্যন্ত ভালো হবে ইনশাল্লাহ। এবং আমাদের এই সাজেশনের মধ্য থেকেই প্রশ্নগুলো থাকবে বলে আশা করতেছি। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। ভালো ফিজিক্স পরীক্ষা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।